আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর যে জয় ভাইয়া তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছে আজকের ফিজিক্স ক্লাসটিতে। আমাদের আজকের ফিজিক্স ক্লাস শুরু হয়ে গিয়েছে। সো আমাদের সাথে কে কে আছো সেটা আমি একটু দেখে নেব। আর আমাদের আজকের ক্লাসটি কিন্তু সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্সের উপর। সো আমি আমাদের আজকের ক্লাসটি শুরু করছি। ফার্স্ট অফ অল আমরা দেখে নিই আমাদের সাথে কারা কারা কোত্থেকে আছো। মেলা দিন পর যেতে যেতে পথে যেতে যেতে পথে না, মেলা দিন পর ক্লাস করাতে করাতে তোমাদের সাথে আর যে জয় ভাইয়ার দেখা হচ্ছে। অনেক দিন আগের কথা, যখন আর যে জয় ভাইয়া নিউটনিয়ান বলবিদ্যার ক্লাসটি শেষ করে দিয়েছিলেন একদম সিকিউ সলভিং সহ। সো আশা করি আর যে জয় ভাইয়ার সেই সিকিউ সলভিং সহ ক্লাসটি সবাই করে ফেলেছ, আর নিউটনিয়ান বলবিদ্যার ভয় থেকে সবাই মুক্ত হতে পেরেছ। সো আজ প্রায় 1000 বছর পর আর যে জয় ভাইয়া নতুন রূপে তোমাদের সামনে হাজির হয়েছে সেমিকন্ডাক্টরস অ্যান্ড ইলেকট্রনিক্সের চ্যাপ্টারটি নিয়ে। আমরা এই চ্যাপ্টারটি আর যে জয় ভাইয়ার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত শিখব। তোমরাও শিখবে, আমিও শিখব। আমি ইয়াসিন, আমি হচ্ছি এই বন্দিপাশালা একজন ক্ষুদ্র ইনস্ট্রাক্টর। আর এই ইনস্ট্রাক্টর আর যে জয় ভাইয়ের সাথে এই সম্পূর্ণ ক্লাসটি মানে সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স এর সম্পূর্ণ ক্লাসটি করবে। আজকে থেকে এর পর্বটা শুরু হচ্ছে। ধীরে ধীরে প্রতিটি পর্ব আমরা শেষ করে ফেলবো। সো সবাই কষ্ট করে আমার ভিডিওটি শেয়ার করে দাও। আর হ্যাঁ, আজকের এই আর যে জয় ভাইয়ার চমৎকার ক্লাসটি স্পন্সর করেছে ক্রেজি শর্ট সিলেবাস 2.0। ধন্যবাদ ক্রেজি শর্ট সিলেবাস 2.0-কে। ক্রেজি শর্ট সিলেবাস 2.0 যেহেতু আজকের ক্লাসটি স্পন্সর করেছে, তাদের সম্পর্কে একটু না বললে ক্লাস অফ করে দিবে তারা। সো একটু বলে নেই, ক্রেজি শর্ট সিলেবাস 2.0 হচ্ছে বন্দিপাশালার শর্ট সিলেবাসের দ্বিতীয় সেগমেন্টের প্রিমিয়াম কোর্স। প্রথম সেগমেন্টে মানে ক্রেজি শর্ট সিলেবাস 1-এ আমাদের আশানুরূপের চেয়েও অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট অ্যাডমিট হয়ে গিয়েছে গত মাসেই। সো তাদেরকে আমরা 1 মাস সম্পূর্ণভাবে সার্ভিস দিয়ে এখন নতুন ব্যাচ চালু করছি ক্রেজি শর্ট সিলেবাস 2.0 নামে, যেই নতুন ব্যাচের ক্লাস অলরেডি 8 তারিখ থেকেই শুরু হয়ে গিয়েছে। সো তোমরা যারা শর্ট সিলেবাসটাকে খুব দ্রুত হাতের নাগালে একদম মুষ্টিবদ্ধ করে খেয়ে ফেলতে চাও, তারা দেরি না করে এখনই ক্রেজি শর্ট সিলেবাস 2.0-তে ভর্তি হয়ে যাও। সো এই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ডেসক্রিপশনে ক্রেজি শর্ট সিলেবাস 2.0 লিঙ্ক দেওয়া আছে। সো আমরা আমাদের ক্লাসটি কে করছো আর সবাই কেমন আছো, অ্যান্ড অফকোর্স আর যে জয় ভাইয়াকে কাছে পেয়ে আজকে আর যে জয় ভাইয়ার ক্লাস পেয়ে তোমাদের কেমন লাগছে সেই অনুভূতিটা আমাদের কমেন্ট সেকশনে ব্যক্ত করো। আমরা জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আর আজকের ক্লাসটি অবশ্যই ফিজিক্স নয়, আজকের ক্লাসটি থাকবে আড্ডা। কাব্য ভাইয়াকে কিভাবে 4টি কিডনি দান করা হয়, সে কিভাবে মানুষ না হয়ে এলিয়েনের মতো 4টি কিডনি নিয়ে চলাফেরা করে, সেই গল্পটাই কিন্তু আজকে তোমাদেরকে আমি শেখাবো আর যে জয় ভাইয়া। সো আমাদের সাথে ডিয়ার লিসেনার্স অ্যান্ড ডিয়ার ভিউয়ার্স কারা কারা আছো সেটা আমি একটু দেখতে চাই। ওকে, আমাদের সাথে কিন্তু অনেকেই যুক্ত হয়ে গিয়েছো। সো আচ্ছা, আমি ম্যারাথন আমাদের আচ্ছা ওকে রেডি, সব কিছু ক্লিয়ার। ওকে ডান, ওকে জোস, ঠিক আছে। সো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আজকের ক্লাস বলবো না, আজকে চমৎকার গল্পগুলো শুরু করা যাক। সো ভাই, আজকের গল্পগুলো প্রথম বলতো আমাদের ধৈর্য সহকারে জানতে হবে, শিখতে হবে, মানে একটু ডেসক্রিপশনমূলক বেশি। সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটাকে আমরা সবচেয়ে বেশি কেন ভয় পাই? আমি দেখেছি আমাদের ইন্টারে থাকাকালীন প্রত্যেকটা স্টুডেন্টই সেমিকন্ডাক্টরের উপর একটা ভীতি সৃষ্টি করে রাখছে তাদের মনে মনে। এটা কেন? এর কারণ হচ্ছে সেমিকন্ডাক্টরটা আমরা পড়িই না। একটা জিনিস যদি না পড়ি তাহলে ওই জিনিস সম্পর্কে আমাদের আইডিয়া কেমনে থাকবে, তাই না ভাইয়া? যে প্রথমে আমাদের ডেসক্রিপশন দেখে পড়তেই মন চায় না, মনে হয় যে ধর ফিজিক্সের মধ্যে এগুলা কি রচনা লিখছে, ধর এগুলা কিছু হইল। এই কারণে অনেকে পড়াই শুরু করে না। সো আমরা আমাদের সাথে একটু মনোযোগ দিয়ে এই ফিজিক্সের মধ্যে এই চ্যাপ্টারটি পড়া শুরু করবা। কেননা আমি তোমাদেরকে একটু গোপনে একটা সিক্রেট কথা বলি, এই চ্যাপ্টার থেকে একটি সিকিউ কিন্তু আসবে, কাউকে কিন্তু বলো না এটা। হ্যাঁ, এটা কিন্তু একটা সিকিউ আসবে, মাস্ট। শর্ট সিলেবাসও আসবে, এইচএসসি 2022 ব্যাচেও আসবে, 23 ব্যাচেও আসবে, 24 ব্যাচেও আসবে, বিকজ ইটস ইম্পর্টেন্ট চ্যাপ্টার।
সো ভাইয়ারা আমরা আমাদের ক্লাসটি শুরু করি। সো আমরা পড়বো, আমি কমেন্ট পরে দেখে নিব। আর হ্যাঁ, আজকের দিনটা সেটা হচ্ছে যে একটা কথা, সেটা আমরা লাইভের শেষেই বলি, সমস্যা নেই। আমাদের আজকের ক্লাসটি আমরা শুরু করছি। সো রেডি, স্টেডি অ্যান্ড গো। সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স, আমি একটু বানানটা লিখি। SEMI, সেমাই কন্ডাক্টর, CONDUCTOR, সেমাই কন্ডাক্টর। এটার মধ্যেই বলা আছে এই জিনিসটা কি, এই জিনিসটা কি, এই জিনিসটা কি? সেমি মানে কম, মানে মোটামুটি, মোটামুটি মোটামুটি, ওকে, মোটামুটি কন্ডাক্টর। কন্ডাক্টর মানে কি? পরিবাহী। লিমন ভাইয়া কিন্তু এগুলো তোমাদেরকে ইংলিশে পড়ায় দিবে কোনো এককালে। ইংলিশ যারা পারো না, মানে আমার মতো কাঁচা, তারা এইভাবে পড়ো। সেমি মানে সেমাই, সেমাই সেমি মানে কি ভাই? মোটামুটি কন্ডাক্টর, মানে যেই জিনিসটা কন্ডাক্টর মানে কিন্তু ভাই পরিবাহী। তার মানে যেই জিনিসটা মোটামুটি পরিবাহী, মানে একদম ফুল পরিবাহী না, আবার একদম লেস পরিবাহীও না, মানে উত্তরও না দক্ষিণও না, সামনেও নাই পিছেও নাই, মিডলে আছে, ওই জিনিসটাকে আমরা বলবো সেমাই কন্ডাক্টর বা অর্ধপরিবাহী। এই বাংলা নাম ভাই আমরা তো সবাই বুঝি, সবাই জানি। এটা আপনি আবার নতুন করে কেন শিখাচ্ছেন? অর্ধপরিবাহী মানে সে তো অর্ধপরিবাহী, মানে সে অর্ধেক পরিবাহীর মতো আচরণ করবে। হ্যাঁ, নতুন করে শিখাচ্ছি এই কারণেই যে এই অর্ধপরিবাহীর গুরুত্বটা আমাদের দৈনন্দিন জীবনে অপরিসীম। কিভাবে অপরিসীম? ভাইয়ারা 1930 সালের আগে, মানে 1920 থেকে 30 সালের আগে ল্যাপটপ ছিল না, মোবাইল ছিল না, তারপর হচ্ছে মহাকাশ গবেষণার জন্য জিনিসপত্র ছিল না, মানে যত ধরনের মডার্ন ইলেকট্রনিক্স ডিভাইস আছে ভাইয়া, তখন কিন্তু এগুলো ছিল না। তাহলে হুট করে নিউটন কি এগুলো সামনে নিয়ে আসছে? না, নিউটন তো 1600 সালের কাহিনী নিউটনের। তাহলে হুট করে এগুলো কেমনে সামনে আসলো? ল্যাপটপ, মোবাইল, যে মোবাইলে আমরা এখন অনেক পাবজি খেলি, আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কথা বলি, এই মোবাইলগুলো কেমনে সামনে আসলো? এগুলোর কি মনে প্রশ্ন জাগে না? হ্যাঁ, এই যে মোবাইল, ল্যাপটপ, এগুলো আমাদের সামনে আসছে এই সেমিকন্ডাক্টরের মাধ্যমে, সেমিকন্ডাক্টর আবিষ্কারের মাধ্যমে। ভাইয়ারা, তোমরা যদি কষ্ট করে তোমাদের মোবাইল ফোনটা খুলে একটা মাদার বোর্ড পাও, ওই বোর্ডের মধ্যে চকলেটের মতো কালো কালো এরকম জিনিস দেখবা, একদম চকলেট। হ্যাঁ, এরকম জিনিস দেখবা যে 2টা তার লাগানো, আবার এরকম দেখবা 3টা তার লাগানো, চকলেটের মতো কালো কালো। এই যে জিনিসগুলো চকলেটের মতো কালো কালো জিনিস, ছোট মানে মরিচ ছোট, ঝাল কিন্তু অনেক বেশি, এই জিনিসগুলাই হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর। এই যে যার 2টা তার, এটারে বলে ডায়োড, আর যার 3টা তার বেরিয়েছে না, ওটার নাম হচ্ছে ট্রায়োড বা ট্রানজিস্টর। সেই ডায়োড, ট্রায়োড, এই জিনিসগুলো কি দ্বারা বানানো? এই সেমিকন্ডাক্টর দিয়ে বানানো। এগুলো না থাকলে তুমি মাদারবোর্ড তৈরি করতে পারতো না, তোমার কাছে ল্যাপটপ থাকতো না, কম্পিউটার থাকতো না, তোমার কাছে থাকতো না কি? তোমার কাছে থাকতো না মোবাইল ফোন। সো ভাইয়ারা, এই যে চকলেটের মতো ছোট ছোট কালো কালো জিনিস, এই জিনিসগুলোই কিন্তু আলটিমেটলি সেমিকন্ডাক্টর। সো এই জিনিসগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় মাদারবোর্ডে, সেগুলো আমরা ট্রিপলি ইঞ্জিনিয়ার হলে জানতে পারবো। বাট আপাতত এই জিনিসটা তোমাকে আমি এই কারণেই বোঝাতে চাচ্ছি যে সেমিকন্ডাক্টরের গুরুত্ব আসলে অপরিসীম। এইগুলো না থাকলে আমার ল্যাপটপ, ফোন এগুলো তৈরি করা হতো না। ওকে ভাইয়া, সো এই জিনিসগুলো কি করে? সেমিকন্ডাক্টর দিয়ে আসলে আমরা কি করব? ওয়াই সেমিকন্ডাক্টর ইজ সো মাচ ইম্পর্টেন্ট ফর আওয়ার ডেইলি লাইফ। ওকে, সেটা আমরা আগে একটু ব্যক্ত করে নিই। সো প্রথমত তোমাদেরকে আমরা বলছি 1930 সালের দিকে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী আবিষ্কার হয়। সো সেই অর্ধপরিবাহীর আবিষ্কারের মাধ্যমেই আমাদের মডার্ন ইলেকট্রনিক্সের সূচনা ঘটে। আমরা মোবাইল, টেলিফোন, তারপর হচ্ছে রেডিও ইত্যাদি ইত্যাদি জিনিস আবিষ্কার করে ফেলতে পারি এই অর্ধপরিবাহীর মাধ্যমেই। সো এই অর্ধপরিবাহীটা কি এমন ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে, যেই কারণে আমরা এইটা পরিবাহীর চেয়েও ভালো, মানে আবার অপরিবাহীর চেয়েও ভালো, সেই জিনিসটা আমি তোমাদেরকে একটু বোঝাচ্ছি। হোয়াই সেমিকন্ডাক্টর ইম্পর্টেন্ট? সেমিকন্ডাক্টরের কি এমন বৈশিষ্ট্য আছে যে এটা খুব ইম্পর্টেন্ট? সেমিকন্ডাক্টর ইম্পর্টেন্ট কেন? ইম্পর্টেন্ট ওকে ভাইয়া, সেমিকন্ডাক্টর ইম্পর্টেন্ট হচ্ছে সিম্পল একটা জিনিস খেয়াল করো। আমি যদি এই যে তার, একটা কপারের তার, এই কপারের তারের এই প্রান্তে আমরা একটা ভোল্টেজ লাগাইলাম, মনে করে তার একটু সামান্য রোধ আছে, প্লাস মাইনাস ভোল্ট বিভব পার্থক্য সৃষ্টি করলাম, মানে ব্যাটারি লাগালাম, তাহলে এদিক থেকে তড়িৎ প্রবাহিত হবে, তাই না? বা পজিটিভ চার্জ এদিক থেকে প্রবাহিত হবে, তাই তো? আবার যদি আমরা এটাকে উল্টো করে লাগাই, তাহলে পজিটিভ চার্জ এদিক থেকে প্রবাহিত হবে। দ্যাট মিনস একটা কপার তারের মধ্যে দিয়ে তুমি যেদিকে খুশি সেদিকে পজিটিভ চার্জ প্রবাহিত করতে পারো।
বাট এটা সবসময় অ্যাট এ টাইম একটা ডিরেকশনই হবে। যেমন তুমি যদি এদিকে পজিটিভ চার্জ প্রোভাইড করতে চাও এদিকে পারবা, তুমি যদি কপার তারের মধ্যে দিয়ে এদিকে প্রবাহিত করতে চাও এদিকেও পারা যাবে। মানে তুমি যেইভাবে ব্যাটারি লাগাইবা তোমার ওইভাবেই তড়িৎটা প্রবাহিত হবে বা পজিটিভ চার্জ প্রবাহিত হবে। পজিটিভ চার্জ প্রবাহিত হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। সো তুমি অ্যাট এ টাইম একটা কপার তার দিয়ে মানে একভাবে ব্যাটারি লাগিয়ে তুমি কিন্তু একই দিকে পজিটিভ চার্জটা প্রবাহিত করতে পারবা। মানে দুই দিকেই করা যাবে দুইভাবে লাগিয়ে। মানে একবার যদি ব্যাটারি একভাবে লাগাও তাহলে এদিকে পজিটিভ চার্জ প্রবাহিত হবে, অন্যভাবে উল্টা করে লাগালে এইদিকে প্রবাহিত হবে, তাই না? বাট আমি জাস্ট চাচ্ছি ব্যাটারি যেভাবেই লাগাই তড়িৎ পজিটিভ চার্জ জানি একই দিকে যায়। ব্যাটারিকে সোজা করে লাগালেও পজিটিভ চার্জ যেদিকে যাচ্ছে, ব্যাটারিকে উল্টো করে লাগালেও পজিটিভ চার্জ যেন ওই দিকেই যায়। এই ঘটনাটা কিভাবে করা যায়? এই ঘটনাটা পরিবাহী দিয়েও করতে পারবা না, অপরিবাহী দিয়ে তো প্রশ্নই আসে না। যেটা দিয়ে করতে পারবা ওইটার নাম হচ্ছে সেমিকন্ডাক্টর। এটা যদি একটা সেমিকন্ডাক্টর, এটা যদি হয় একটা সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টরের এই সিস্টেমটা আছে। সেমিকন্ডাক্টরে তুমি একটা ব্যাটারি লাগাইলা, ওকে, মনে করো প্লাস মাইনাস, তাহলে প্লাস চার্জ কোন দিকে ফ্লো হবে? প্লাস চার্জগুলো এই দিকে ফ্লো হবে, তাই না? সো সেমিকন্ডাক্টরে এই উপায় আছে, তুমি যদি ব্যাটারিকে উল্টা করেও লাগায় দাও, তুমি যদি ব্যাটারিকে উল্টা করে লাগায় দাও তাহলে প্লাস চার্জ উল্টো দিকে ফ্লো হবে না। তার মানে আমরা কিন্তু কি করতে পারি সেমিকন্ডাক্টর দিয়ে, মানে আমি বুঝাতে চাচ্ছি যে এই সেমিকন্ডাক্টরের সাথে যদি এখন আমরা উল্টো করে ব্যাটারি লাগাই তাহলে কিন্তু প্লাস চার্জ এদিকে ফ্লো হবে না। বাট কন্ডাক্টরের বেলায় এটা হইতো, কন্ডাক্টরের বেলায় তুমি যেইভাবে ব্যাটারি লাগাইতো ওইভাবেই প্লাস চার্জ ফ্লো হইতো। সেমিকন্ডাক্টরে একভাবে ব্যাটারি লাগালে প্লাস চার্জ ফ্লো হবে, উল্টা করে লাগালে প্লাস চার্জ ফ্লো হবে না। এই জিনিসটা সেমিকন্ডাক্টরের একটা বড় গুণ। এই গুণের কারণে সেমিকন্ডাক্টর আমাদের মোবাইল ডিভাইস ল্যাপটপে ইউজ করা যায়। মানে জাস্ট একটা ইউনিফর্ম ডিরেকশনে কারেন্ট ফ্লো করবে। মানে তার উল্টো ডিরেকশনে তুমি যদি উল্টো বিভব পার্থক্য প্রয়োগ করো কারেন্ট ফ্লো করবে না। এটা সেমিকন্ডাক্টর একটা ধর্ম। এই ধর্মটা সম্পন্ন করে সেমিকন্ডাক্টর ডায়োডের মাধ্যমে। হোয়াট ইজ ডায়োড? এই জিনিসগুলো সম্পর্কে জানবো আমরা জাস্ট জেনে ফেললাম সেমিকন্ডাক্টর কেন আমাদের দৈনন্দিন জীবনে ইম্পর্ট্যান্ট। আমি সারমর্ম টানি। একটা পরিবাহীতে তুমি ব্যাটারি যেই দিকে লাগাবা তোমার পরিবাহীতে তোমার ওই দিকেই কি হবে? প্লাস চার্জ ফ্লো হবে, তাই না? মানে তুমি যদি ব্যাটারি সোজা করে লাগাও যেদিকে প্লাস চার্জ ফ্লো হবে, উল্টো করে লাগালে উল্টো দিক থেকে প্লাস চার্জ ফ্লো হবে। বাট সেমিকন্ডাক্টরের একটা অ্যাপ্লিকেশন হচ্ছে ডায়োড। যেই ডায়োডে তুমি ব্যাটারি একদিকে লাগাইলা প্লাস চার্জ ফ্লো হইল, বাট উল্টো দিকে লাগালে প্লাস চার্জ আর ফ্লো হবে না, দ্যাট মিনস কারেন্ট ফ্লো হবে না। এটা ডায়োডের একটা অন্যতম বৈশিষ্ট্য। আর এই বৈশিষ্ট্যের কারণে মানে সে জাস্ট একটা দিকেই প্লাস চার্জ ফ্লো করবে, বুঝতে পারছো? এই কাহিনীটার কারণেই মানে সে একটা দিকেই তড়িৎ প্রবাহিত করতে পারবে। এই কাহিনীটার কারণেই সেমিকন্ডাক্টর ইজ সো মাচ ইম্পর্টেন্ট। সো আমি জাস্ট তোমাকে এক্সপ্লেন করলাম সেমিকন্ডাক্টর কেন ইম্পর্টেন্ট। আমরা কিন্তু আজকে আরও অনেক মজার থিওরি পড়ব। তার আগে তোমাদের উচিত আমাদের ক্লাসটি ধীরে ধীরে শেয়ার করে দেওয়া আর ধীরে ধীরে সবার উপস্থিতি বাড়ানো। আমরা এখন আলটিমেট মজাতে ঢুকিয়ে নেই। আলটিমেট যে কি মজা হবে আজকে, কাব্য ভাইয়ের কিডনি খুলে কিডনি লাগাই দেবো, একদম মাথায় 2টা লাগাবো, পিছনে 2টা লাগাবো, 4 কিডনিওয়ালা কাব্য ভাই। সো চলো আমরা প্রথমত সেমিকন্ডাক্টরের ব্যান্ড তত্ত্ব জেনে আসি। ব্যান্ড তত্ত্বের মাধ্যমে আমরা জানবো ব্যান্ড তত্ত্ব। আর ব্যান্ড তত্ত্বের মাধ্যমে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর এই 3টা জিনিস সম্পর্কে জানবো। পরিবাহী, অপরিবাহী ও অর্ধপরিবাহী। ব্যান্ড তত্ত্ব থেকে আমাদের 1 নাম্বার কিংবা 2 নাম্বার আসতে পারে পরীক্ষায়। ওকে ভাইয়া? সো ব্যান্ড তত্ত্বটা আমরা একটু ভালো করে জেনে নেই। এই ব্যান্ড তত্ত্ব আমরা যখন বাসায় রিডিং করি তখন কিছুই বুঝি না, মনে হয় যে ঘোড়ার আন্ডাটা লেখা রাখছে। সো চলো ব্যান্ড তত্ত্ব আমি তোমাকে যেভাবে বোঝাবো ওইভাবে একটু খালি বোঝো কষ্ট করে, তুমি ব্যান্ড তত্ত্ব নিয়ে পরীক্ষার হলে লিখে দিয়ে আসতে পারবা। আর ওইটাতে তুমি একদম সুপার মনে করো, তোমাকে টিচার সুপার ব্রিলিয়ান্ট না ভাবলেও 2-এ 2 দিতে বাধ্য হবে। সো চলো ব্যান্ড তত্ত্বটা আমরা একটু জেনে ফেলি আগে। ব্যান্ড তত্ত্বের মাধ্যমে আমরা হিসাব করব পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী। সো ভাইয়ারা আমরা প্রথমত ব্যান্ড তত্ত্বটা জেনে নিই। ব্যান্ড তত্ত্ব কি? ব্যান্ড তত্ত্ব, এ ভাই এটা কি ব্যান্ড বাজিয়ে বারাত? না, এই ব্যান্ড কিন্তু ওই ব্যান্ড না, মানে ব্যান্ড পার্টি না। ব্যান্ড কি আসলে? ভাইয়ারা কেমিস্ট্রিতে তোমরা পড়েছো আমাদের পরমাণুর প্রতিটা শক্তি স্তরে কি থাকে? ইলেকট্রন থাকে। যদি আমি একটা সোডিয়াম পরমাণুর গঠন লিখতে চাই তাহলে এটা হবে 2
8 1 8 আমি দিলাম না 2 8 1 তাই না, এগুলো তোমরা পড়েছো। এটা হচ্ছে সোডিয়ামের আমার ইলেকট্রন বিন্যাস 2 8 1। এখন ভাইয়া পলির বর্জন নীতি, পলি বলে পাউলি বলে মানুষে। সো পলির বর্জন নীতি থেকে আমরা জানি কোনো একটা নির্দিষ্ট শক্তি স্তরে দুইটি ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার 4টা মান কিন্তু ভিন্ন হতে পারে না, সরি 4টা মান কিন্তু সমান হবে না, একটা না একটা ভিন্ন হবে। আমাদের 4টা কোয়ান্টাম সংখ্যা আছে, তাই কোয়ান্টাম নাম্বার আছে তাই না, এই 4টা কোয়ান্টাম নাম্বার কখনোই একই হবে না। দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম নাম্বার ভিন্ন হবেই, একটা না একটা থেকে ভিন্ন হবেই, তাই না ভাইয়া। যেমন সবগুলো মিলে গেলেও আমার স্পিন কোয়ান্টাম সংখ্যায় দেখা যায় একটা প্লাস হাফ হলে আর একটা মাইনাস হাফ। তোমাদের কি মনে কখনো প্রশ্ন উঠেছে কেন একই হওয়া পসিবল না, কেন কোয়ান্টাম নাম্বার 4টা কোয়ান্টাম নাম্বার একই হওয়া পসিবল না? এর কারণ হচ্ছে প্রতিটা ইলেকট্রনের শক্তির মান ভিন্ন ভিন্ন। এখন বলতে পারো ভাই এটা তো আমরাও জানি প্রতিটা ইলেকট্রনের শক্তির মান ভিন্ন ভিন্ন, তোমরা কিন্তু ভাই এইটা জানো যে একই শক্তি স্তরে ইলেকট্রনের শক্তির মান সেম। মানে আমার যদি এই প্রথম শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি হয় 10 জুল, সাপোজ 10 জুল কোনো শক্তি না, আমি জাস্ট কল্পনা করতে বলছি। প্রথম শক্তি স্তরে শক্তি যদি হয় 10 জুল, আমরা ভাবি প্রথম শক্তি স্তরে যেই কয়টা ইলেকট্রন আছে সবগুলো শক্তি 10 জুল। এই ভাবনাটা আমাদের ভুল। এই ভাবনাটা কিন্তু সিঙ্গেল পরমাণুর জন্য প্রযোজ্য নয়। আমি আবারও বলছি, একই শক্তি স্তরে ইলেকট্রনের শক্তির মান ভিন্ন। বলতে পারেন ভাই আপনি তো ভুল তত্ত্ব দিচ্ছেন, আমি তো জেনে আসছি যে একই শক্তি স্তরে ইলেকট্রনের শক্তির মান সেম থাকে। শক্তি স্তর একই হলে ইলেকট্রনের শক্তির মান সেম থাকে, শক্তি স্তর একই হলে ইলেকট্রনের শক্তির মান সেম থাকে। এতদিন পরে আসছি, আপনি কেন জ্ঞানজাম পাকাচ্ছেন? জ্ঞানজাম পাকাচ্ছি ব্যান্ড তত্ত্ব শেখানোর জন্য। একই শক্তি স্তরে যা ইলেকট্রন থাকে তাদের শক্তির মধ্যে সামান্য হলেও ডিফারেন্স থাকে। এই শক্তির সামান্য ডিফারেন্সের কারণে, মানে ওর যদি শক্তি হয় 10 জুল, ওর শক্তি হবে 9.99999999999 জুল। বুঝতে পারছো? মানে একটু হলেও, এক চিমটা হলেও, এক চুটকি হলেও কি থাকবে? ডিফারেন্স থাকবে, এনার্জির তারতম্য থাকবে। এই এনার্জির তারতম্য যদি মানে এনার্জির যদি ভিন্ন হয় তাহলে আমার প্রধান কোয়ান্টাম নাম্বারও ভিন্ন হবে। সিম্পল, এই এনার্জি ভিন্নতার কারণেই আমার প্রধান কোয়ান্টাম নাম্বার না, যে কোয়ান্টাম নাম্বার সবগুলো সমান হবে না। আর এই কথাটা অবশ্যই বিচ্ছিন্ন পরমাণু বা স্বাধীন পরমাণুর জন্য প্রযোজ্য। পরমাণু যদি কোনো একটা জায়গায় একদম সংঘবদ্ধভাবে হাজার হাজার পরমাণু থাকে, ওই ক্ষেত্রে প্রযোজ্য না এই কথাটা। যদি একটা স্বাধীন পরমাণুর কথা আমরা চিন্তা করি, ওই স্বাধীন পরমাণুতে কোনো একটা শক্তি স্তরে দুইটা ইলেকট্রনের শক্তির মান একটু হলেও তারতম্য থাকে। সো মনে করো এই যে ওদের মধ্যে মানে একই শক্তি স্তরে ইলেকট্রনের যে তারতম্য, এখান থেকেই ব্যান্ড তত্ত্বের ধারণা সৃষ্টি। কিভাবে ভাইয়া? এই যে দেখো, আমরা যদি একটা শক্তি স্তর লেভেল আঁকি, এটা মনে করো এনার্জির একটা লেভেল, এটা হচ্ছে এই ইলেকট্রনটার এনার্জির দাগ, আর এটা হচ্ছে এটার উপরে দিলাম এই ইলেকট্রনটার এনার্জির দাগ। সো একই শক্তি স্তরে এই দুই দাগ মিলে যে শক্তির একটা এরকম একটা চারকোণের চেয়ে আয়তাকার সৃষ্টি করতেছে না, যেটাকে আমরা গ্রাফে আঁকলাম, এটাকে বলবো আমরা এই শক্তি স্তরে শক্তি ব্যান্ড। মানে এই শক্তি স্তরে ঠিক শক্তি ব্যান্ডের মান হচ্ছে 10 থেকে 9.999999999 জুল। বুঝতে পারছো ভাইয়া? এই হচ্ছে আমাদের শক্তি ব্যান্ড। মানে শক্তি ব্যান্ড বলতে বোঝাচ্ছি একটি শক্তি স্তরে শক্তির রেঞ্জ কতটুকু, রেঞ্জ কতটুকু। ওকে ভাইয়া, রেঞ্জ কতটুকু মানে কতটুকু পর্যন্ত আমার এনার্জিটা ভ্যারি করছে। সো এটাকে বলা হয় ব্যান্ড। মানে আমার একটা শক্তি স্তরে যদি এনার্জি 10 থেকে 50 পর্যন্ত ভ্যারি করে, তাহলে তার এনার্জি ব্যান্ড হবে 10 থেকে 50। এই হচ্ছে তার এনার্জি ব্যান্ড। ওকে ভাইয়া, এই যে এনার্জি ব্যান্ড, এই এনার্জি ব্যান্ডটা আমরা আসলে কেন শিখলাম ভাইয়ারা? একটু খেয়াল করো, তোমরা কেন কমে যাচ্ছ আমি বুঝতেছি না। এই জটিল জিনিসটা তোমাদেরকে আমি একটু সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি। সো ভাইয়া, আমরা একটা পরমাণুর বিভিন্ন শক্তি স্তরের জন্য বিভিন্ন ধরনের এনার্জি ব্যান্ড রাখতে পারি। যেমন আমরা যদি এদিকে শক্তি দেই, শক্তি স্তর, আচ্ছা আমরা যদি একটা গ্রাফের মধ্যে এনার্জি ব্যান্ড আঁকার চেষ্টা করি, এই মনে করো প্রথম শক্তি স্তরের এনার্জি ব্যান্ড, মানে প্রথম শক্তি স্তরের এনার্জির তারতম্য এতটুকু, মানে এতটুকুর মধ্যে এনার্জিটা কি করে? উঠানামা করে এতটুকুর মধ্যে। দ্বিতীয় শক্তি স্তরের এনার্জির তারতম্য আরেকটু বেশি হতে পারে, কারণ আমরা যতই উপরের দিকে উঠি, যতই উপরে শক্তি স্তরে যাব, শক্তি স্তরে শক্তির মান কিন্তু বাড়বে। আরও উপরে শক্তি স্তরে উঠলে এনার্জি ব্যান্ডের তারতম্যের মান কি আরও বেশি হবে, তাই না? সো এগুলোকে আমরা বলি প্রথম শক্তি স্তরের এনার্জি ব্যান্ড, দ্বিতীয় শক্তি স্তরের এনার্জি ব্যান্ড, তৃতীয় শক্তি স্তরের এনার্জি ব্যান্ড, বা শক্তি ব্যান্ড। সো এই ব্যান্ডের মাধ্যমে আমরা এখন ব্যাখ্যা করব পরিবাহক এবং অর্ধপরিবাহক এবং অপরিবাহক।
অপরিবাহী। আচ্ছা, এর মধ্যে কে কে কি কি কমেন্ট করতেছো দেখি তো। আচ্ছা, আমাদের সাথে অনেকেই জয়েন করে ফেলছো। নাফিজা সুলতানা, থ্যাংক ইউ। নেট প্রবলেম ভাই, কিসের নেট প্রবলেম? নেট প্রবলেম তো না। আচ্ছা, এনার্জি ব্যান্ড যেহেতু তোমরা বুঝে ফেলছো, এবার পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী এই তিনটা জিনিস ডিফাইন করা হয় দুইটা এনার্জি ব্যান্ডের উপর নির্ভর করে। একটা হচ্ছে পরিবহন ব্যান্ড, আর এটা হচ্ছে যোজন ব্যান্ড। পরিবহন ব্যান্ড আর এটা হচ্ছে যোজন ব্যান্ড। হাতের লেখা ভুল হলে মার্জনীয়। যোজন ব্যান্ড, যোজন ব্যান্ড। পরিবহন ব্যান্ড আর যোজন ব্যান্ড কি আসলে? ভাইয়া, তোমরা জানো পরমাণুর সর্ববহিস্থ স্তরে যেই কয়টা ইলেকট্রন থাকে তাদেরকে বলা হয় যোজন ইলেকট্রন, তাই না? বা ওই শক্তিস্তরটাকে বলা হয় যোজন শক্তিস্তর বা যোজন ব্যান্ড। আচ্ছা, কেমিস্ট্রিতে আরও ভালোভাবে, আমি কেমিস্ট্রিতে খুব কাঁচা। মানে মোট কথা সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনগুলোকে বলা হয় যোজন ইলেকট্রন। সো ভাইয়া, এই যে যোজন ইলেকট্রন নিয়ে যেই শক্তিস্তর ব্যান্ড গঠন হয় তাকে বলি আমরা যোজন ব্যান্ড। ওকে, তাহলে যোজন ব্যান্ড কি? যোজন ইলেকট্রনগুলো নিয়ে বা যোজন ইলেকট্রনগুলোর শক্তির যে তারতম্যটা ওইটা হচ্ছে যোজন ব্যান্ড। আর পরিবহন ব্যান্ডটা কি? তাহলে যোজন ইলেকট্রন শক্তির তারতম্য মনে করো এটা। আর তোমরা জানো যেই আমাদের যেই পরিবাহীগুলো আছে, পরিবাহীগুলোতে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে। তারাও কিন্তু যোজনী শেলেই থাকে, মানে সর্বশেষ শক্তিস্তরেই থাকে, বাট তারা নিউক্লিয়াসের সাথে অনেক শিথিলভাবে অ্যাটাচড। মানে তাদেরকে আমরা যদি সামান্য এনার্জি দিই বা সামান্য বাইরে থেকে গুঁতা মারি তাহলেই তারা দৌড়ানো শুরু করে। এই ধরনের ইলেকট্রনগুলোকে আমরা বলি কি? পরিবহন ইলেকট্রন, বা যেটা পরিবহন করে, মুক্ত ইলেকট্রন বলি, তাই না? কপারে মুক্ত ইলেকট্রন আছে, তারপর হচ্ছে তোমার সিলভারে মুক্ত ইলেকট্রন আছে। সো এই মুক্ত ইলেকট্রনগুলোকে সামান্য পরিমাণ শক্তি দিলেই তারা দৌড়াদৌড়ি শুরু করে, মানে বিদ্যুৎ পরিবহন শুরু করে। এই ইলেকট্রনগুলোর যে শক্তির তারতম্য তাকে বলা হয় পরিবহন ব্যান্ড। এটা যদি হয় যোজন ব্যান্ড, আর আমার এটা হলো মনে করো পরিবহন ব্যান্ড। পরিবহন ব্যান্ড, পরিবহন ব্যান্ড কাদের দ্বারা গঠিত? পরিবহন বা মুক্ত ইলেকট্রন দ্বারা গঠিত। মুক্ত ইলেকট্রনের যে শক্তির তারতম্য তাকে আমরা বলবো পরিবহন ব্যান্ড, আর যোজনী ইলেকট্রনগুলোর যে শক্তির তারতম্য তাকে আমরা বলবো যোজন ব্যান্ড। তো দুইটা ব্যান্ড আমরা দেখতেছি। এখন এই দুইটা ব্যান্ডের মধ্যে এনার্জি গ্যাপ, এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে বলা হয় এনার্জি গ্যাপ। এনার্জি গ্যাপ এই দুইটা ব্যান্ডের মধ্যে, মানে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যে এনার্জি গ্যাপ যদি 15 ইলেকট্রন ভোল্ট হয়, ভালো করে শোনো, এই দুইটার মধ্যে যদি 15 ইলেকট্রন ভোল্ট এনার্জি গ্যাপ হয় তাহলে আমাদের এই ধরনের পরিবাহীকে, এই ধরনের পদার্থকে বলবো অপরিবাহী বা ইনসুলেটর। ইনসুলেটর। সো হোয়াট ইজ ইনসুলেটর? ইনসুলেটরটা কি? যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড, এই দুই ব্যান্ডের মধ্যে এনার্জি গ্যাপ যদি 15 ইলেকট্রন ভোল্ট বা 12 থেকে 15 ইলেকট্রন ভোল্ট হয় তাহলে এই ধরনের পদার্থকে আমরা বলবো অপরিবাহী বা ইনসুলেটর। কারণ এরা অপরিবাহী কেন? কারণ এই যে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে এত এনার্জি গ্যাপ, এত এনার্জি গ্যাপ, এত এনার্জি গ্যাপ, তুমি বাইরে থেকে যতই বিভব পার্থক্য প্রয়োগ করো এই এনার্জিটাকে ওভারকাম করা পসিবল হয় না। সো আলটিমেটলি তারা পরিবহন ব্যান্ড, আলটিমেটলি এটা কি থাকে? আমার বিদ্যুৎ পরিবহন করে না। সো এটার নাম হচ্ছে পরিবহন ব্যান্ড। আচ্ছা, পরিবহন ব্যান্ড উপরে হবে, হ্যাঁ পরিবহন ব্যান্ডটা উপরে হবে, সরি আমি এখানে যোজন ব্যান্ডটা উপরে লিখে দিছি। এটা হচ্ছে পরিবহন ব্যান্ড, নিচেটা হচ্ছে যোজন ব্যান্ড। এটা ম্যাটার না, আমি তোমাকে যেটা বোঝাচ্ছি সেটা ম্যাটার। ওকে, মোট কথা আমার এনার্জি গ্যাপটা 15 ইলেকট্রন ভোল্ট যদি বা 12 থেকে 15 ইলেকট্রন ভোল্টের মধ্যে হয় তাহলে আমার এটা কি হবে? অপরিবাহী হবে। আমরা কিন্তু আজকে কাব্য ভাইয়ের কিডনি থিওরি পড়বো। সো সবাই কিন্তু রেডি থেকো ভাইয়ারা, সবাই চলে যাও না, আমি একটু ওকে। জাস্ট সো আমরা কিন্তু, আমি ডাস্টারটা খুঁজলাম আর কি, ডাস্টার পেলাম না। সো এইটা দিয়ে আমাদের মুছতে হবে, কিছুই করার নেই। সো আমরা কিন্তু অপরিবাহী কী জিনিস সেটা জেনে ফেললাম, যে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মাঝে যদি আমাদের 15 ইলেকট্রন ভোল্টের মতো এনার্জি গ্যাপ থাকে তাহলে সেটাকে বলবো আমরা অপরিবাহী। এবার আমরা আসি অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর সবাই চলে যেও না, কারণ আজকে আমরা জটিল জিনিস পড়বো। অর্ধপরিবাহীটা কি ভাইয়ারা? আমাদের যদি পরিবহন ব্যান্ড, এই যে পরিবহন ব্যান্ড কি? পরিবহন ব্যান্ড হচ্ছে মুক্ত ইলেকট্রনের এনার্জির তারতম্য, এবং যোজন ব্যান্ডের মধ্যে পার্থক্য, এই যে এটা হচ্ছে যোজনী ব্যান্ড,
যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড, এদের মধ্যে এই যে এনার্জি গ্যাপটা দেখো আগের চেয়ে অনেক কমে গেছে। এই এনার্জি গ্যাপটা যদি হয় 1.1 ইলেকট্রন ভোল্ট, তার মানে মোটামুটি কম, আগের মতো 15 ইলেকট্রন ভোল্ট না, তাহলে এই যে কম গ্যাপটা, এনার্জি গ্যাপটা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট, এখন তাকে যদি আমরা অধিক পরিমাণে এনার্জি দেই তাহলে পরিবহন ব্যান্ড থেকে মানে যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন চলে যেতে পারবে, যার ফলে সে বিদ্যুৎ পরিবাহী হবে। আমি আবারও বলছি, অর্ধপরিবাহীর পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যে এনার্জি গ্যাপ হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট। এবার আমরা যদি ওই পরমাণুতে বা ওই পদার্থে আমরা যদি বিভব পার্থক্য প্রয়োগ করি বা এনার্জি প্রয়োগ করি, তখন যোজন ব্যান্ড থেকে ইজিলি কিন্তু পরিবহন ব্যান্ডে আমার কি ইলেকট্রন যেতে পারবে। আর পরিবহন ব্যান্ডে যদি ইলেকট্রন যায় তাহলে সে কি ভাই বিদ্যুৎ পরিবহন করবে। সো এই যে অর্ধপরিবাহীর বেলায় সামান্য একটা এনার্জি গ্যাপ থাকার কারণে এটাকে আমরা বলবো অর্ধপরিবাহী, পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যে। এবার আসি আমরা অপরিবাহী। অপরিবাহীটা কি বুঝলাম না, তোমরা কেন চলে যাচ্ছ ভাইয়ারা? নেট প্রবলেম দেখা দিচ্ছে। আমরা তো আজকে অনেক মজার জিনিস পড়বো, এভাবে চলে গেলে তো হবে না। এবার আসি পরিবাহী। ভাইয়া পরিবাহী কারা? যারা খুব স্মুথলি বিদ্যুৎ পরিবহন করে, যাদের মুক্ত ইলেকট্রনের ভরপুর, অভাব নেই। সো তারা পরিবাহী কেন? কারণ তাদের যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড এই দুইটা একে অপরের সাথে ওভারল্যাপড বা উপরিপাতিত হয়। আমি আবারও বলছি, তাদের যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড একে অপরের উপর উপরিপাতিত হয়। এই উপরিপাতনের কারণে যোজন ব্যান্ড থেকে ইজিলি পরিবহন ব্যান্ডে ইলেকট্রন চলে যেতে পারবে। আবার মানে মোট কথা আমার এখান থেকে যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন যাওয়ার জন্য কোনো কষ্টই হবে না, যার ফলে আমার সেটা বিদ্যুৎ পরিবহন ইজিলি করবে। সো ব্যান্ড তত্ত্বের মাধ্যমে আমরা জেনে ফেললাম যে পরিবাহক, অপরিবাহক এবং অর্ধপরিবাহক কি জিনিস এবং তাদের মধ্যে এনার্জি গ্যাপটা কেমন হয়। এবার আমরা অর্ধপরিবাহীর পদার্থ সম্পর্কে জানব। ভাইয়া অর্ধপরিবাহী পদার্থ হচ্ছে দুই প্রকারের। কয় প্রকার? দুই প্রকার, ইন্ট্রিনসিক অ্যান্ড এক্সট্রিনসিক। তো ইন্ট্রিনসিক অর্ধপরিবাহী কি, এক্সট্রিনসিক অর্ধপরিবাহী কি, সেটা একটু আমরা আগে জেনে নিয়ে কাব্য ভাইয়ার কিডনি থিওরিতে চলে যাব। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, হোয়াট আর দে? ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর হচ্ছে পিওর সেমিকন্ডাক্টর, যাদের মধ্যে কোনো ভেজাল নাই, যেমন আমি ইয়াসিন মামুন, যার মধ্যে কোনো রকম ভেজাল নেই। সো এই ধরনের অর্ধপরিবাহীকে আমরা বলবো পিওর সেমিকন্ডাক্টর। কি বলবো আমরা? ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। যেমন সিলিকন, জার্মেনিয়াম, কার্বন, এগুলো কি ভাইয়া ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বা পিওর সেমিকন্ডাক্টর, তাদের মধ্যে তারা ছাড়া আর কেউ নাই, ভেজাল নাই। এবার এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরগুলোতে আসি। যেই সকল সেমিকন্ডাক্টরে অন্য কোনো মৌল মিশ্রিত থাকে বা অপদ্রব্য মিশ্রিত থাকে, যেমন ভেজাল আছে কার মধ্যে? ধরো কাব্য ভাইয়ের কথাই আনা যাক, একদম ভেতরে জিলাপির প্যাচে ভরপুর, মানে একদম ভেজালে ভরপুর। মনে করো এই হচ্ছে আমাদের সিলিকনের একটা মানে এটাকে তোমরা কাব্য ইমাজিন করে নিতে পারো। এটার মধ্যে মনে করো জার্মেনিয়াম, ফসফরাস, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, এগুলো মিশানো আছে। সো এই ধরনের ভেজালযুক্ত অর্ধপরিবাহীকে আমরা বলবো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। সো ভাইয়া ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরগুলোর ভেজাল না থাকলেও একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য হচ্ছে তারা সহজে কন্ডাক্টরে রূপান্তর হয় না বা তারা সহজে পরিবাহী হয় না, কারণ তাদের মধ্যে তো ভেজাল নাই। সো তারা তো সবসময় ফাইসেই যাবে। পরিবাহী করা কষ্ট, তাদেরকে পরিবাহী করাটা কি ভাইয়া? কষ্ট। আর এই যে এক্সট্রিনসিক মানে তাদের মধ্যে তো অনেক চালাকি, সো তারা সহজেই বিদ্যুৎ পরিবহন করতে পারে। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর নিয়েই আমরা পড়াশোনা করব, মানে আমরা কাব্য ভাইয়াকে নিয়ে পড়াশোনা করব, যার মধ্যে অনেক 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 ভেজাল। সেই ভেজাল কিভাবে মিশ্রিত হয়েছে তার মধ্যে সেটা দেখব। সো চলো দেরি না করে চলে যাওয়া যাক আমাদের এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে। আমি এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের আবারও সংজ্ঞাটা দিচ্ছি। যেই সকল অর্ধপরিবাহী ক্যালাসের মধ্যে, ক্যালাস মানে হচ্ছে একটা কি বলবো, ক্যালাসের ইংলিশ তো ক্রিস্টাল, ক্যালাস মানে হচ্ছে অনেকগুলো পরমাণু একসাথে সমষ্টি বা সংঘবদ্ধভাবে থাকে। ওই ক্যালাসের মধ্যে আমার কি থাকে? এক্সট্রা মৌল থাকে। এক্সট্রা মৌল হিসেবে কারা থাকতে পারে? এক্সট্রা মৌল হিসেবে পঞ্চযোজী মৌল, পঞ্চযোজী মৌল থাকতে পারে। পঞ্চযোজী কারা? আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, আর্সেনিক, অ্যান্টিমনি, এগুলো হচ্ছে পঞ্চযোজী। আর ত্রিযোজী কারা? ত্রিযোজী যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম, আর কি আছে? গ্যালিয়াম, ইন্ডিয়াম, এগুলো হচ্ছে ত্রিযোজী। ওকে ভাইয়া, এগুলো হচ্ছে ভেজাল, এগুলো কিন্তু অর্ধপরিবাহী না, এগুলোকে বলা হয় ভেজাল।
এই ভেজালগুলো এই ভেজালগুলো যদি কোনো অর্ধপরিবাহীতে থাকে তাহলে সেই অর্ধপরিবাহীকে আমরা বলবো এক্সট্রিনসিক অর্ধপরিবাহী। সো আমাদের পড়াশোনা করতে হবে এই এক্সট্রিনসিক অর্ধপরিবাহী নিয়ে। সো চলো আমরা প্রথমত দেখব কিভাবে একটা অর্ধপরিবাহীকে আমরা এক্সট্রিনসিক তৈরি করে ফেলতে পারি। সো চলো আমরা এখন এক্সট্রিনসিক বানানোর চেষ্টা করি। এক্সট্রিনসিক মানে কি ভাইয়া? সহজ কথা, এক্সট্রিনসিক মানে হচ্ছে ভেজালযুক্ত অর্ধপরিবাহী। কি ভাইয়া? ভেজালযুক্ত অর্ধপরিবাহী। সো এই হচ্ছে আমাদের একটা অর্ধপরিবাহী ক্যালাস। চলো এঁকে ফেলি। সিলিকন সিলিকন সিলিকন, এই সিলিকন অর্ধপরিবাহী ক্যালাস আর কি। সিলিকন সিলিকন সিলিকন, উপরে সিলিকন, নিচে সিলিকন, ডাইনে সিলিকন, বামে সিলিকন, চারিদিকে সিলিকন, চারিদিকে সিলিকন। ওকে, এটা ধরে নাও চারিদিকে পুরো বোর্ড জুড়ে সিলিকন। ওকে ভাইয়া, সো এই হচ্ছে সিলিকন অর্ধপরিবাহী ক্যালাস। এখন এটাকে আমরা এটা হচ্ছে শান্তশিষ্ট নির্বিশিষ্ট আমার মতো, এটার মধ্যে সিলিকন ছাড়া আর কেউ নাই। এবার এখানে আমরা ভেজাল দিয়ে এটাকে এক্সট্রিনসিক বানায় দিব, এটা কাব্যবাহী হয়ে যাবে ধীরে ধীরে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা সিলিকন 4টি যোজনী দ্বারা বা 4টি ইলেকট্রন দ্বারা তার পার্শ্ববর্তী সিলিকনের সাথে যুক্ত আছে। এটা তো তোমরা সবাই বুঝো, এটা সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে প্রতিটা সিলিকন তার চতুর্দিকে 4টি সিলিকন পরমাণু দ্বারা আবদ্ধ আছে। বলতে পারো ভাই এখানে সিলিকন নাই, হ্যাঁ আছে কিন্তু ভাইয়া, আমি তোমাদেরকে তাড়াহুড়ার কারণে সব জায়গায় সিলিকন আঁকি নেই, বাট এটা পুরোটাই সিলিকন দ্বারা ঘিরা। তো প্রত্যেকটা সিলিকন 4টি সিলিকন দ্বারা স্বয়ংসম্পূর্ণভাবে আছে। সো এইটা হচ্ছে আমাদের কল্পনা করতে হবে, এটা হচ্ছে আমাদের কিডনির বাজার। কিসের বাজার ভাইয়া? কিডনির বাজার। এখানে প্রত্যেকের 4টা করে কিডনি আছে, 4টা করে কিডনি আছে। এবার এটা কিডনি সমাজ, এই কিডনি সমাজ মনুষ্য সমাজ থেকে সম্পূর্ণ আলাদা। এবার আমাদের মনুষ্য সমাজে একটা ভিন্নধর্মী প্রাণী আছে, যে প্রাণীটির নাম কাব্য ভাইয়া। কেন ভিন্নধর্মী? কারণ তোমার আমার সবার কিডনি 2টো করে, কিন্তু কাব্য ভাইয়ার কিডনি হচ্ছে 3টি। এই হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম কাব্য ভাইয়া। এই অ্যালুমিনিয়ামকে আমরা যদি এই যে ক্যালাসটা, এই যে অর্ধপরিবাহী ক্যালাসে মিশ্রিত করি, এই অ্যালুমিনিয়ামটাকে যদি আমরা এখানে মিশ্রিত করি ভাইয়া, তাপ চাপ ইত্যাদির মাধ্যমে মিশ্রিত করি, অ্যালুমিনিয়ামের কিডনি কটা ভাইয়া? 3টা, তাই না? এ হচ্ছে এখানে অ্যালুমিনিয়ামের কিডনি হচ্ছে 3টা। সো সেই 3টা কিডনি 3টা সিলিকনের সাথে শেয়ার করে বন্ধনে গঠন হয়ে যাবে। বাট এই যে এটার উপরে যে সিলিকনটা আছে ভাইয়া, এই সিলিকনের বাঁচতে হলে কয়টা কিডনি লাগবে? 4টা কিডনি লাগবে। বাট সে তো মনে করো ফাইসা গেছে কাব্য ভাইকে পাইয়া, কারণ কাব্য ভাইয়ের তো 3টা কিডনি সে 3জনের সাথে শেয়ার করে ফেলছে। আর এখানে যে একটা কিডনির অভাব রয়ে গেছে, দেখো এখানে সিলিকনের 4টা ইলেকট্রন ঠিকই ছিল, বাট কাব্য ভাইয়ের সাথে এই সিলিকনের বন্ধন গঠন করার জন্য এই কাব্য ভাইয়ের একটা কিডনির অভাব রয়ে গেছে। আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি, এই সমাজে যখন কাব্য ভাই আসলো, কাব্য ভাইয়ের 4টা কিডনির প্রয়োজন পড়লো, সে 3টা কিডনি শেয়ার করলো 3জনের সাথে। এবার এই 4র্থ জনের সাথে কিডনি শেয়ার করার জন্য তার আর কিডনি নাই। এবার কাব্য ভাইয়া এই যে সমাজটা, এই সমাজটা জানতে পারছে যে কাব্য ভাইয়া বন্দিপাশালার ম্যাথ ইনস্ট্রাক্টর। এই কারণে কাব্য ভাইয়াকে বাঁচানোর জন্য এই যে সিলিকনটা, এই যে এই সিলিকনটা, এই সিলিকন না, এই যে এই সিলিকনটা মনে করো কি করলো, তার এই একটা বন্ধনের মধ্যে 2টা ইলেকট্রন আছে। সো এই 2টা ইলেকট্রন সে ভেঙে একটা ইলেকট্রন রেখে আরেকটা ইলেকট্রনকে কাব্য ভাইয়ের কাছে পাঠিয়ে দিছে দয়া করে, যাতে কাব্য ভাইয়া বাঁচতে পারে। সো এই যে ইলেকট্রনটা এখানে আসলো, আসার কারণে এখানে 2টা ইলেকট্রন হয়ে গেল। আর এই 2টা ইলেকট্রন একটা সিলিকন, একটা গিভেন বা কাব্য ভাইয়াকে দান করা ইলেকট্রন, এই 2টা মিলে একটা বন্ধন ক্রিয়েট হয়ে গেল। সো আমরা যে অ্যালুমিনিয়ামকে ঢুকালাম, 3 যোজনী বিশিষ্ট অ্যালুমিনিয়ামকে যে আমরা ঢুকালাম, এই অ্যালুমিনিয়াম এখানে এসে 4 যোজনী বিশিষ্ট হয়ে গেল। কেমনে হইল? কারণ অ্যালুমিনিয়াম তার 3টা হাত দিয়ে 3টা সিলিকনের সাথে যুক্ত থাকলো। এবার 4র্থ সিলিকনের সাথে যুক্ত হওয়ার জন্য অ্যালুমিনিয়ামের 4র্থ সিলিকনের ইলেকট্রন ঠিকই আছে, বাট অ্যালুমিনিয়ামের নাই। অ্যালুমিনিয়ামকে সাহায্য করার জন্য পার্শ্ববর্তী কোনো একটা সিলিকন তার বন্ধন ভেঙে একটা ইলেকট্রন এখানে পাঠিয়ে দিল, এরা 2টা ইলেকট্রন মিলে একটা বন্ধন গঠন করে ফেললো। এবার যে ইলেকট্রনটা পাঠিয়ে দিল, কে পাঠাইলো? এই যে সিলিকন, এখানে একটা ইলেকট্রন পাঠালে এখানে একটা ইলেকট্রনের শূন্যতা ক্রিয়েট হবে, এখানে একটা ইলেকট্রনের শূন্যতা, ইলেকট্রন শূন্যতা ক্রিয়েট হবে। এই ইলেকট্রনের যে শূন্যতা, এই শূন্যতাটাকে বলা হয় হোল। হোল, HOLE, এই ইলেকট্রনের শূন্যতাকে বলা হয় হোল। এই যে ইলেকট্রনের শূন্যতা বা হোল ক্রিয়েট হলো, এই হোলটাকে পরিপূর্ণ করার জন্য কি করলো? এই পাশের সিলিকন তার বন্ধন ভেঙে আবার 2টা ইলেকট্রন ক্রিয়েট করে একটা ইলেকট্রন হোলের মধ্যে পাঠিয়ে দিল।
সো এখানে দুইটা ইলেকট্রন স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। এখন এই যে সিলিকনটা ইলেকট্রন পাঠায় দিল, এখানে কি ভাই একটা হোলের সৃষ্টি হয়ে গেল। এবার ওর যেহেতু হোলের সৃষ্টি হয়ে গেছে, এই হোলটাকে পরিপূর্ণ করার জন্য পাশের সিলিকন থেকে আরেকটা ইলেকট্রন এখানে চলে আসলো। তো ওর আবার ঠিক হয়ে গেল, বাট এখানে একটা শূন্যতা বা হোলের সৃষ্টি হলো। সো ভাইয়ারা দেখতে পাচ্ছ এই যে শান্তশিষ্ট নির্বিশিষ্ট একটা ক্যালাস ছিল, এই ক্যালাসের মধ্যে কে ঢুকে ভেজালটা লাগাইছে? কাব্য ভাইয়া। কাব্য ভাইয়া 3টা ইলেকট্রন নিয়ে ঢুকছে, ঢুকার পর একজনের কাছে একটা ধান নিচ্ছে, ধান নিয়ে আর দেয় নাই। সো ও তো বেচারা তো মরে যাবে, বেচারা কায়েত হয়ে যাচ্ছে। বাঁচানোর জন্য তার প্রতিবেশী একটা ইলেকট্রন ধার দিচ্ছে, আর প্রতিবেশী কায়েত হয়ে যাচ্ছে। এই প্রতিবেশীকে বাঁচানোর জন্য আরেকটা ও ইলেকট্রন ধার দিচ্ছে, আবার এই প্রতিবেশীকে বাঁচানোর জন্য ও ইলেকট্রন ধার দিচ্ছে। ভাইয়া দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ইলেকট্রনের চলাচল শুরু হয়ে গেছে, ইলেকট্রনের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। ভাইয়া ইলেকট্রনের দৌড়াদৌড়ি মানে কি? ইয়াসিন ভাইয়ার লাফালাফি মানে ক্লাস, ইলেকট্রনের দৌড়াদৌড়ি মানে তড়িৎ প্রবাহ। সো ভাইয়া এই যে যেহেতু ক্যালাসটার মধ্যে কাব্য ভাইয়া ঢোকার পর ইলেকট্রনের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল, এই কারণে আমরা বলতে পারি যে এটা কি এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, এক্সট্রিনসিক বা ভেজালযুক্ত সেমিকন্ডাক্টর। এই যে কাব্য ভাইয়া নামক ভেজালটাকে এটার মধ্যে যে ঢুকাইছি, এই ঢুকানোটার পদ্ধতির নাম হচ্ছে ডোপায়ন। কি ভাইয়া? ডোপায়ন। সো চলো আমরা এটা সারমর্ম টেনে দিই। যখন ভাইয়া আমরা একটা অর্ধপরিবাহী ক্যালাসে কোনো ভেজাল মিশ্রিত করব, ভেজাল হিসেবে কাদেরকে মিশ্রিত করতে পারি? ত্রিযোজী মৌল যাদের যোজনী 3। যোজনী কত ভাইয়া? 3। যোজনী 3। যোজনী 3 কারা আছে? অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, তাই না ভাইয়া? এই হচ্ছে আমাদের যোজনী 3। আর যাদের যোজনী 5 তাদেরকে ভেজাল হিসেবে মিশ্রিত করতে পারি। 5 কাদের? আর্সেনিক, বিসমাথ, অ্যান্টিমনি। আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ এগুলো হচ্ছে আমাদের যোজনী 5। সো ভাইয়ারা এই যে এগুলো যে লিখছি এগুলো হচ্ছে ভেজাল। সো আমরা একটা অর্ধপরিবাহী ক্যালাসে 2 ধরনের ভেজাল মিশাইতে পারি, ত্রিযোজী এবং পঞ্চযোজী। সো যখন আমরা ত্রিযোজী ভেজাল মিশাইলাম, মানে অ্যালুমিনিয়ামকে মিশাইলাম, অ্যালুমিনিয়ামের যোজনী 3, সে 3টা সিলিকনের সাথে এসে বন্ধন গঠন করে ফেললো। এবার চতুর্থ সিলিকনের সাথে বন্ধন গঠন করার জন্য তার একটা ইলেকট্রন নাই, মিসিং। সো সেই একটা ইলেকট্রন পার্শ্ববর্তী সিলিকন তার নিজের বন্ধন ভেঙে এটাকে গিফট করে দিল বা ধার দিল। ধার দেওয়ার পর ও সুন্দর বন্ধন গঠন করে ফেলছে। এখন এইখানে যে ইলেকট্রনের শূন্যতা ক্রিয়েট হলো, এই শূন্যতাকে বলা হয় হোল। এই হোলটাকে পরিপূর্ণ করার জন্য পাশের সিলিকন থেকে ইলেকট্রন ছুটে আসলো। এখন আবার এখানে একটা হোল সৃষ্টি হয়ে গেছে, কারণ হোল একটা ইলেকট্রন সৃষ্টি হয়েছে, তাই না? এই হোলটাকে পরিপূর্ণ করার জন্য পাশের সিলিকন থেকে একটা ইলেকট্রন চলে আসলো। এভাবে ভাইয়া হোল সৃষ্টির মাধ্যমে ইলেকট্রনের ফ্লো শুরু হয়ে গেল। সো হোল সৃষ্টির মাধ্যমে যেটি ইলেকট্রনের ফ্লো শুরু হয়েছে, হোল কেন সৃষ্টি হয়েছে ভাইয়া? হোল সৃষ্টি হয়েছে ত্রিযোজী মৌল মিশানোর কারণে। সো হোল সৃষ্টির মাধ্যমে যেই অর্ধপরিবাহীতে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় তাকে আমরা বলবো পি টাইপ অর্ধপরিবাহী। পি মানে পজিটিভ টাইপ। পজিটিভ টাইপ কেন বলছি ভাইয়া? কারণ এখানে মুখ্য আধান বাহক বা মেজর চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল। হোল সৃষ্টির মাধ্যমে এখানে চার্জ প্রবাহিত হচ্ছে বিধায় এই অর্ধপরিবাহীকে আমরা বলবো পি টাইপ। হোল হচ্ছে একটা পজিটিভের ধারণা ক্রিয়েট করে, কারণ হোল মানে নেগেটিভ না, হোল মানে কি ভাইয়া? ধনাত্মকতা বা ইলেকট্রনের ঘাটতি। ইলেকট্রনের ঘাটতি মানেই কি ভাইয়া? পজিটিভনেস। আর পজিটিভনেস মানে ধনাত্মক, ধনাত্মক মানে ভাইয়া পি টাইপ। সো পি টাইপ অর্ধপরিবাহী কাকে বলে? আমরা কিন্তু একই সাথে অনেক কিছু শিখে গেলাম, ডোপায়ন শিখলাম, পি টাইপ শিখলাম। কোনো একটা অর্ধপরিবাহী ক্যালাসের মধ্যে আমরা যদি ত্রিযোজী, কত যোজী? ত্রিযোজী মৌল মিশ্রিত করি, তখন সে 3টি সিলিকনের সাথে বন্ধন গঠন করবে। তার চতুর্থ বন্ধনটি গঠন করার জন্য একটি ইলেকট্রন মিসিং থাকবে। সেই একটি ইলেকট্রনকে পরিপূর্ণ করার জন্য পার্শ্ববর্তী সিলিকন একটি ইলেকট্রন ছেড়ে দিবে। একটি ইলেকট্রন ছেড়ে দেওয়ার কারণে অ্যালুমিনিয়াম ঠিকই 4টা যোজনী গঠন করতে পারলো, বাট সিলিকন যে ইলেকট্রন ছেড়ে দিছে তাকে ফুলফিল করার জন্য আরেকটা ইলেকট্রন পাশ থেকে আসলো। আবার ওই যে ইলেকট্রন আসছে নিজে না খায় যে অন্যরে দিছে, ওটাকে ফিল আপ করার জন্য আবার পাশ থেকে ইলেকট্রন আসলো। এইভাবে হোল সৃষ্টির মাধ্যমে ইলেকট্রনের যে ফ্লো হয়, এই ধরনের অর্ধপরিবাহীকে আমরা বলবো পি টাইপ অর্ধপরিবাহী, কারণ এখানে হোল সৃষ্টির মাধ্যমে ইলেকট্রনের ফ্লো হয়েছে। সো ভাইয়া এই পি টাইপ কিভাবে বানাবো? কোনো অর্ধপরিবাহী ক্যালাসে ত্রিযোজী মৌল মিশাতে হবে। শুধু কি অ্যালুমিনিয়াম না, তুমি চাইলে গ্যালিয়াম, তুমি চাইলে ইন্ডিয়াম মিশিয়েও পি টাইপ অর্ধপরিবাহী তৈরি করতে পারো। আমরা কি পি টাইপ অর্ধপরিবাহী বুঝেছি? ক্লিয়ার? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?
আচ্ছা, ওকে, তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা, একজন বলেছে ডোপায়নটা কি। ডোপায়ন হচ্ছে আমরা যে এই অর্ধপরিবাহী ক্যালাসে ত্রিযোজী মৌল মিশালাম, এই পদ্ধতিটাকেই বলবো আমরা ডোপিং বা ডোপায়ন। পদ্ধতিটাকে আমরা বলবো ডোপায়ন। এই যে তাপ বা চাপের মাধ্যমে অর্ধপরিবাহী ক্যালাসের মধ্যে যে ভেজাল মিশ্রিত করলাম, এটাকে বলা হয় ডোপায়ন। আর ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের পি টাইপ অর্ধপরিবাহী গেল। এবার আমরা চলে আসি এন টাইপ অর্ধপরিবাহী বা নেগেটিভ টাইপ অর্ধপরিবাহী। এই জিনিসটা কিন্তু ভারী মজার ভাইয়ারা, তোমরা একটু খেয়াল করে দেখো তাহলেই বুঝতে পারবা। খেয়াল করে দেখো। আচ্ছা, আমরা প্রথমত একটা শান্তশিষ্ট নির্বিশিষ্ট সিলিকন অর্ধপরিবাহী এঁকে ফেলি। সিলিকন অর্ধপরিবাহী আমরা এঁকে ফেলি, শান্তশিষ্ট নির্বিশিষ্ট সিলিকন অর্ধপরিবাহী। ভাইয়া, এই হচ্ছে আমাদের সিলিকন অর্ধপরিবাহী। এই সিলিকন অর্ধপরিবাহীটা কিন্তু চারিদিকে আছে, আমি এখানে অনেকগুলো আঁকতে পারিনি, কষ্ট করে তোমরা এঁকে নিবা। হচ্ছে সিলিকন অর্ধপরিবাহী। এই সিলিকন অর্ধপরিবাহীর মধ্যে এবার আমরা ত্রিযোজী না, এবার আমরা পঞ্চযোজী মৌল মিশাবো। যেমন শুভ ভাইয়া যেমন মোটা তার দিলটা তত বড়। সো এই দিল দরিয়ান মানুষের, এই যে এটা মনে করো আর্সেনিক, এই আর্সেনিক হচ্ছে আমাদের শুভ ভাইয়াকে আজকে আমি দিল দরিয়া বানায় দিলাম। এই আর্সেনিকের যোজনী কত ভাইয়া? 5, মানে সে 5টা ইলেকট্রন শেয়ার করতে পারবে। সো এই যে পঞ্চযোজী মৌল এবার আমরা এই অর্ধপরিবাহী ক্যালাসের মধ্যে মিশাবো। সো আমরা তাপ চাপের মাধ্যমে, আমি আবারও বলছি, তাপ চাপ এর মাধ্যমে যদি অর্ধপরিবাহী ক্যালাসের মধ্যে এক্সট্রা কোনো মৌল মিশাই, এই পদ্ধতিকে বলবো আমরা ডোপিং। সো আর্সেনিক দ্বারা আমরা ডোপিং করলাম। আর্সেনিক কি? পঞ্চযোজী। ওকে, আর্সেনিক হচ্ছে পঞ্চযোজী, যার যোজনী হচ্ছে 5। এবার ভাইয়া আর্সেনিককে যে আমরা মিশালাম বা শুভ ভাইয়াকে মিশালাম, সে তো দিল দরিয়া, সে ভাবছে কাব্য একটা ইলেকট্রন কম নিয়ে গেছে, আমি দিল দরিয়া, আমার দিল বহুত বড়, আমি একটা ইলেকট্রন বেশি নিয়ে যাব। কিন্তু সে বুঝে নাই একটা ইলেকট্রন বেশি নিয়ে গেলে এই ক্যালাসের মধ্যে ভেজাল লেগে যাবে। কেমনে ভেজাল লাগবে দেখি। একটা কম নিলেও ভেজাল, একটা বেশি নিলেও ভেজাল। কম নিলে কেন ভেজাল? কারণ সে বন্ধন ক্রিয়েট করতে পারে নাই, এই কারণে তাকে ইলেকট্রন ধার দেওয়া হয়েছে। ইলেকট্রন ধার দেওয়া মানে হোল সৃষ্টি হয়েছে, হোলকে ভর্তি করার জন্য পাশের ইলেকট্রন ধার দিছে, আবার পাশেরটাকে ভর্তি করার জন্য পাশেরটা ধার দিছে, আবার ওই পাশেরটাকে ভর্তি করার জন্য তার পাশেরটা ধার দিছে। এভাবে ধারাধারির মাধ্যমে হোল সৃষ্টির মাধ্যমে পি টাইপে ইলেকট্রন প্রবাহিত হয়েছে, তাই না? এবার এন টাইপে দিল দরিয়া আমাদের আর্সেনিক শুভ ভাই আসছেন 5টা ইলেকট্রন নিয়ে। সে সুন্দর করে 4টি সিলিকনের সাথে 4টা বন্ধন গঠন করে ফেললো, তাই না ভাইয়া? 1টা 2টা 3টা 4টা। এবার তো সে আর আশেপাশে সিলিকন পাচ্ছে না, কারণ সিলিকনের যোজনী 4, সে 4টা সিলিকন গঠন করে ফেলছে। কারণ আরেকটা সিলিকন কেমনে আসবে এখানে সিলিকন ক্যালাসের মধ্যে? বলতে পারো ভাইয়া এখানে যে সিলিকনটা আসে সেই সিলিকনকে এভাবে বন্ধন গঠন করতে পারে না। না ভাইয়া, পারে না, কারণ তার পাশের যে সিলিকন সে কিন্তু আবার 4টা সিলিকনের সাথে যুক্ত আছে অলরেডি। সো সিলিকন 4টার সাথে যুক্ত আছে। এবার তো সে একটা ইলেকট্রন নিয়ে মহাবিপাকে পড়ছে। তাহলে এই যে আর্সেনিক যে শুভ ভাইয়া, সে 4টা ইলেকট্রন 4 জনের সাথে শেয়ার করলো। এবার যে একটা ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রনের সাথে যুক্ত হওয়ার মতো কেউ নাই, একদম বেচারা সিঙ্গেল। তার সাথে যুক্ত হওয়ার মতো কেউ নাই, কারণ সে যেখানেই যায় সেখানে ঠুস খায়। এই ইলেকট্রনটা এখানে আসলো, এরে বাবা এই সিলিকন তো 4 জনের সাথে যুক্তই আছে, ইলেকট্রনে ঢোকার জায়গা নাই। আবার এই ইলেকট্রনটা ঠুসকে এখানে আসলো, ইরে বাবা এই সিলিকনও তো 4 জনের সাথে যুক্ত আছে, আমি কই ঢুকবো? এই ইলেকট্রনটা মাইনকা চিপায় পড়ে ক্যালাসের এই প্রান্ত থেকে ওই প্রান্তে খালি ছোটাছুটি করতেছে আর ফুটবলের মতো লাথি খাচ্ছে। সো এই যে ইলেকট্রনটা ছোটাছুটি করতেছে তো নাকি, যেভাবেই হোক লাথি খায়, যেভাবেই হোক প্রতিটা জায়গায় যায় তো কড়া নাড়তেছে নাকি। এই যে ইলেকট্রনটা যে পুরো ক্যালাস জুড়ে ছোটাছুটি করতেছে, এই কারণেই কিন্তু ক্যালাসে একটা পরিবহন ক্ষমতা চলে আসবে, তাই না? ও অভাগা, কিন্তু আমরা কিন্তু হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। কারণ কি? বিদ্যুৎ পরিবহন শুরু হয়ে গেছে। কারণ ইলেকট্রন সুন্দর করে পুরো ক্যালাসের এই মাথা থেকে ওই মাথা ডাবল হওয়ার জন্য ঘুরতেছে, বাট সে ডাবল হইতে পারতেছে না। এই ফাঁকে কিন্তু তার ঘোরাঘুরির কারণে আমরা এই পরিবাহীর মানে এটা কিন্তু একটা কন্ডাক্টরে রূপান্তর হয়ে গেল, বা তার পরিবহন ক্ষমতা বেড়ে গেল, কারণ এই ইলেকট্রনটা এখন মুক্ত। সো ভাইয়ারা, এখানে যেহেতু হোল সৃষ্টি হচ্ছে না, একটা ইলেকট্রন পুরো ক্যালাস জুড়ে ঘোরাঘুরি করে বিদ্যুৎ পরিবহনে সহায়তা করছে।
ইলেকট্রন কি টাইপের? ইলেকট্রন হচ্ছে নেগেটিভ টাইপের। এই জন্য এই ধরনের সেমিকন্ডাক্টরকে আমরা বলবো এন টাইপ সেমিকন্ডাক্টর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা সারমর্ম টানবো। সো ভাইয়া এবার আমরা চলে যাই সারমর্ম। এটা সারমর্ম হচ্ছে আমি সহজ সুন্দর ভাষায় এক্সপ্লেইন করবো, ওকে? আচ্ছা, সো ডিয়ার লিসেনার্স, এন টাইপ অর্ধপরিবাহীটা কি? যখন আমরা একটা সিলিকন ক্যালাস বা জার্মেনিয়াম ক্যালাস বা অর্ধপরিবাহীর ক্যালাসে পঞ্চযোজী মৌল যেমন আর্সেনিক মিশ্রিত করলাম, তখন এই আর্সেনিক এসে তার পার্শ্ববর্তী 4টা সিলিকনের সাথে 4টি বন্ধন গঠন করে ফেললো। এবার যেহেতু আর্সেনিকের যোজনী 5, তার মানে তার শেষে শক্তি স্তরে 5টি যোজন ইলেকট্রন রয়েছে, সে 4টি ইলেকট্রন দিয়ে 4টি বন্ধন গঠন করার কারণে তার একটি ইলেকট্রন নিঃসঙ্গ বা মুক্ত হয়ে যায়। মুক্ত হয়ে যাওয়ার কারণে ওই ইলেকট্রনটি বন্ধন গঠন করার আশায় পুরো ক্যালাস জুড়ে ঘুরেফেরা করে। আর পুরো ক্যালাস জুড়ে একটি ইলেকট্রন ঘোরাফেরা করার কারণে ইলেকট্রনের ঘোরাফেরা করা মানেই বিদ্যুতের অস্তিত্ব, কারণ ইলেকট্রন নড়া মানেই বিদ্যুৎ। সো ইলেকট্রন ঘোরাফেরা করতেছে, এখানে অবশ্যই বিদ্যুৎ। সো এই যে বিদ্যুৎ পরিবহন হচ্ছে, এই কারণে এটা কি হয়ে গেল? এটা আমাদের এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর হয়ে গেল, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। সো এখানে যেহেতু মেজর চার্জ ক্যারিয়ার বা মুখ্য আধান বাহক, এই কথাটা মনে রাখবা, এই কথাটা টিচাররা অনেক খায়। সো এটা কিন্তু লিখতে হবে, মেজর চার্জ ক্যারিয়ার, মেজর চার্জ ক্যারিয়ার। এই ক্যারিয়ার মানে ক্যারিয়ার, ওকে? ক্যারিয়ার, মেজর চার্জ ক্যারিয়ার যেহেতু এখানে ইলেকট্রন, আর ইলেকট্রন যেহেতু নেগেটিভ টাইপের, সো এই ধরনের অর্ধপরিবাহীকে আমরা বলবো এন টাইপ অর্ধপরিবাহী। সো এন টাইপ অর্ধপরিবাহী কখন হবে? যখন আমরা পঞ্চযোজী মৌল মিশাবো। আর পি টাইপ অর্ধপরিবাহী কখন হবে? যখন আমরা ত্রিযোজী মৌল মিশাবো। সো আশা করি তোমরা কখন এই পি টাইপ এবং এন টাইপ ভুলবা না, কারণ আমি না ভুলার মতো বোঝানোর চেষ্টা করেছি। এবার মজার কাহিনী আছে ভাইয়া। এবার ধরো এই যে পি টাইপ মানে কাব্য ভাইয়ের অর্ধপরিবাহী, আবার ওই যে এন টাইপ মানে শুভ ভাইয়ার অর্ধপরিবাহী, দুইটাকে জোড়া লাগাইয়া পিছন দিয়ে তার ঢুকাইয়া দুই পাশ থেকে তারটা বের কইরা ব্যাটারিতে লাগাইলে কি হইব সেটা দেখবো। কিন্তু রেডি থাকো। পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহীকে আমরা কম্বাইন্ড করে দেবো। এবার কম্বাইন্ড করে যেটা পাবো তার নাম হচ্ছে ডায়োড। সো চলো আমরা ডায়োড শুরু করি। সো আমরা এখন শিখবো পিএন জাংশন ডায়োড। পিএন জাংশন ডায়োড শিখবো। ডায়োডটা কি? গান শোনাবো এখন না। আর হ্যাঁ, আমাদের কিন্তু রবিবার কুমিল্লায় সেশন আছে। সো এই কুমিল্লা সেশনে আমরা কি করব তার একটা ছোট্ট বলে দেই। আমরা বন্দি পাঠশালা থেকে আমি আমার লাইফের এত সুন্দর একটা ডায়েরি পাইনি, কারণ আমি ডায়েরিটা নিজে বানাইতে দিয়ে আসছি। আজকে অনেক কষ্ট করছি আজকে সারাদিন। সো যারা আমাদের সেশনে থাকবে কুমিল্লায়, তাদেরকে ওই চমৎকার ডায়েরিটা দেওয়া হবে বন্দি পাঠশালার পক্ষ থেকে। অসাধারণ একটা ডায়েরি, যে ডায়েরিতে বন্দি পাঠশালার ভাইয়াদের কথা তোমরা সারা জীবন লিখবা, সারা জীবন ডায়েরিটা মনে রাখবা, ডায়েরিটা কাছে রেখে। আর সেশনে তো আমরা তো থাকছি তোমাদেরকে নিয়ে, তোমাদের জন্য যতটুকু ক্ষুদ্র আয়োজন করার চেষ্টা করবো আমরা। সো সবাই অবশ্যই কুমিল্লা সেশনে থাকবা, কারণ ওই সেশনটিতে আমরা আমাদের লাইফ এক্সপিরিয়েন্স আর তোমাদের কিভাবে তোমাদের সামনে অবস্ট্যাকলগুলো অতিক্রম করতে হবে সে সম্পর্কে আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করবো আর কি। সো অবশ্যই সেই সেশনটি তোমাদের লাইফে ইনশাল্লাহ একটা ভালো মোমেন্ট হিসেবে কাজ করবে। সো সেই সেশনটিতে থাকবে। আর হ্যাঁ, শুধু কুমিল্লাই নয়, আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় স্টেপ বাই স্টেপ যাব। সো রাঙামাটি দিয়ে শুরু হয়েছিল, সেকেন্ড কুমিল্লা, এরপর আমরা ধীরে ধীরে সেশন করবো। সো অন্য জেলার পোলাপানদের মাইন্ড করার কোনো কারণ নেই। আর হ্যাঁ, আমার সাথে আজকে আমার একটা খুব ভালো লাগছে একটা মোমেন্ট, সেটা হচ্ছে আমি নর্মালি বাসা থেকে তেমন বের হই না, আজকে ডায়েরির কাজে বাসা থেকে বের হয়েছি। সো বাস থেকে না, বাইক থেকে নামার সাথে সাথে, আজকে বাইক আমি নিয়ে যাইনি, পাঠো থেকে নামছি, নামার সাথে সাথে 5 থেকে 6 জন স্টুডেন্ট আমার সামনে আইসা বলতেছে, ভাইয়া আমরা আপনার ফ্যান, আপনার ক্লাস রেগুলার করি। আমারও খুব ভালো লাগলো। তারা আমাকে একটা খুব সুন্দর চকলেট দিচ্ছে। এরপর ভাইয়া তাদেরকে আইসক্রিম খাওয়াইছি। সো এর জন্য গ্রুপে অনেক ট্রল হয়ে গেছে। কাব্য ভাইয়া বলছে আপনাকে আইসক্রিম টাকা চাইছি, এগুলো কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা। হ্যাঁ, কাব্য ভাইয়ের কথা বিশ্বাসযোগ্য নয়। হ্যাঁ, বন্দি বাসা থেকে ডায়েরি দেওয়া হবে, আরও চমৎকার কিছু গিফট রাখা হয়েছে। যারা কুমিল্লা সেশনে আসবে তাদেরকে আমরা আমাদের যেই প্রিমিয়াম কোর্স আছে
সেখানে কয়েকটা চ্যাপ্টার মানে প্রায় 50% চ্যাপ্টারে আমরা অ্যাক্সেস দিয়ে দেবো। সো চলো শুরু করা যাক আমাদের এখনকার এই টপিকটি। বাট তোমাদের উপস্থিতি খুবই হতাশাজনক হয়ে যাচ্ছে একটু একটু করে, এরকম উপস্থিতি হলে তো ঝামেলা। আচ্ছা রেডি। পিএন জাংশন ডায়োড। জাংশন ডায়োডটা কি ভাইয়া? পি টাইপের মধ্যে কে জানি ভাইয়া, এই হচ্ছে পি টাইপ। পি টাইপটাকে আমরা এখন একটু অন্যভাবে আঁকবো। পি টাইপের মধ্যে কারে জানি ঢুকাইছিলাম? অ্যালুমিনিয়ামকে, তাই না? অ্যালুমিনিয়াম ঢোকানোর পরে অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন করেছিল। এরপর চতুর্থ বন্ধন গঠন করার জন্য এখানে একটা ইলেকট্রন ছিল সিলিকনের, বাট অ্যালুমিনিয়ামের ইলেকট্রন ছিল না। সো পার্শ্ববর্তী সিলিকন থেকে একটা ইলেকট্রন এখানে আসার কারণে বন্ধন গঠন হয়ে গেছে। তাহলে ভাইয়া এখানে অ্যালুমিনিয়াম ইলেকট্রন দিল না নিল? একটু কমেন্ট করে জানাও তো। অ্যালুমিনিয়ামকে যখন আমরা মিলাইলাম, অ্যালুমিনিয়াম কি ইলেকট্রন দিছে না নিছে? এটা একটু জানাও। খালি বলবা দিছে না নিছে। অ্যালুমিনিয়াম কি ইলেকট্রন দিছে না নিছে? অ্যালুমিনিয়াম কি ইলেকট্রন দিয়েছে না নিয়েছে? একটু এটা জানাও আমাকে কমেন্টে। অ্যালুমিনিয়াম কি ইলেকট্রন দিয়েছে না নিয়েছে? হ্যাঁ, এই যে আমাদেরকে তাসলিমা পাপড়ি সবার আগে কমেন্ট করে নিয়েছে। মোহাম্মদ এখলাস, মারিয়াম আক্তার, পি টাইপে কাব্য ভাইরে, এন টাইপে শুভ ভাইরে। আচ্ছা ওইটা তো পরে আসতেছি। অ্যালুমিনিয়াম কিন্তু ইলেকট্রন নিয়েছে, মানে কাব্য ভাই ইলেকট্রন নিয়েছে। নেওয়ার পর সে 4টা সিলিকন দ্বারা আবদ্ধ হয়ে গিয়েছে। ইলেকট্রন নিলে নিজে কিন্তু নেগেটিভ হয়ে গেছে। ইলেকট্রন নিয়ে আমি যদি ইলেকট্রন নেই তাহলে আমি কিন্তু নিজে নেগেটিভ হয়ে যাব। এই হচ্ছে সেই কাব্য ভাইয়া অ্যালুমিনিয়াম। এই কাব্য ভাইয়া নিজে কিন্তু নেগেটিভ হয়ে গেছে। এবার এই নেগেটিভটা কি নড়তে পারবে না চলতে পারবে? এই নেগেটিভ কিন্তু কিছুই করতে পারবে না, কারণ সে 4টা সিলিকন দ্বারা বাইন্ডেড হয়ে গেছে। সে 4টা সিলিকন পরমাণু দ্বারা বাইন্ডেড হয়ে গেছে। সো আমি আবারও বলছি, পি টাইপের মধ্যে তুমি যখন ত্রিযোজী মৌল মিশাচ্ছ, সে ইলেকট্রন নিল, নেওয়ার পর সে 4টা সিলিকন দ্বারা বাইন্ডেড হয়ে গেছে। আবারও বলছি, উপর ডান বাম নিচ 4টা সিলিকন দ্বারা সে বাইন্ডেড হয়ে গেছে। বাইন্ডেড হওয়া মানে সে কিন্তু নড়তেও পারবে না, চড়তেও পারবে না। এই যে এই গোলটা দ্বারা বুঝাচ্ছি বাইন্ডেড। এটা কি বাইন্ডেড অ্যালুমিনিয়ামটা, কিন্তু এটা অনেকেই বুঝে না। অনেকে ভাবে পি টাইপ মানেই পজিটিভ থাকবে, তা কিন্তু না। তাহলে তুমি তো একটা অ্যালুমিনিয়াম পরমাণু মিশাও নাই, তুমি অনেক অ্যালুমিনিয়াম পরমাণু মিশাইছো। সো প্রত্যেকটার একই অবস্থা, মানে প্রত্যেকটা নিজে ইলেকট্রন নেওয়ার নেগেটিভ হয়েছে, নেগেটিভ হয়ে 4টা সিলিকন দ্বারা বাইন্ডেড হয়েছে। এই জিনিসটা আমাদের ডায়োড বুঝতে হলে জানতেই হবে, পারতেই হবে। ওকে, আমি আবারও বলছি, প্রতিটা অ্যালুমিনিয়াম মানে পি টাইপের মধ্যে প্রত্যেকটা অ্যালুমিনিয়াম মিশাইছো, বা তোমার ত্রিযোজী মৌল বোরন ত্রিযোজী আর কি আছে, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম মিশাইছো। সো তারা ইলেকট্রন নিয়ে নিজে নেগেটিভ হয়ে 4টা সিলিকন দ্বারা বাউন্ডেড হয়ে গেছে। এই যে বাউন্ডারি দিয়ে বুঝাচ্ছি, বাউন্ডেড মানে তারা নড়বেও না চড়বেও না। এবার কথা হচ্ছে, একটি অ্যালুমিনিয়াম পরমাণু ঢুকানোর ফলে কয়টা হোল সৃষ্টি হইল ভাইয়া? একটি অ্যালুমিনিয়াম পরমাণুর কারণে একটি হোল সৃষ্টি হয়। সেখানে এতগুলো অ্যালুমিনিয়াম ঢুকাইছো, তাহলে প্রত্যেকটার জন্য একটা করে হোল সৃষ্টি হবে। এই মনে করো প্রত্যেকটার মাথায় আমি একটা করে হোল দিয়ে দিচ্ছি। দাঁড়াও, কলমটা খুঁজে নিই। প্রত্যেকটা অ্যালুমিনিয়াম ঢুকানোর জন্য একটা করে হোল সৃষ্টি হয়েছে। এই যে হচ্ছে প্রত্যেকটার জন্য একটা করে হোল সৃষ্টি হয়েছে। ওকে ভাইয়া, এই হোলগুলোই কিন্তু এখানে মুভেবল বা মেজর চার্জ ক্যারিয়ার। এখানে মেজর চার্জ ক্যারিয়ারকে মেজর চার্জ ক্যারিয়ার বা মুখ্য আধান বাহক ক্যারিয়ার হচ্ছে হোল। এখানে মেজর চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল বা মুখ্য আধান বাহক হচ্ছে হোল। এই কারণে এটাকে বলবো আমরা পি টাইপ। সো এখানে নেগেটিভ দেখে কেউ কিন্তু ভুলেও বলবা না যে ভাইয়া এটা এন টাইপ, এটা কিন্তু ভাইয়া পি টাইপ। ওকে ভাইয়া, পি টাইপ। পি টাইপের এই চিত্রটা আমরা অনেকেই বুঝি না। সো আশা করি বুঝতে পারছি এবার যে চিত্রটা কেন হয়েছে, কেন পি টাইপের মধ্যে মাইনাসগুলো এত বড় বড় দেখা গেছে। আমি আবার এক্সপ্লেন করে দিচ্ছি। পি টাইপে তুমি ত্রিযোজী মৌল মিশাইছো। কত যোজী? সুন্দর করে শুনো, ত্রিযোজী মৌল মিশাইছো, বুঝতেই হবে এটা। পি টাইপে তুমি ত্রিযোজী মৌল মিশাইছো, মানে অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম মিশাইছো। মিশানোর কারণে সে বন্ধন গঠন করার জন্য একটা ইলেকট্রন নিয়েছে। একটা ইলেকট্রন নিলে নিজে কি হয়ে গেছে? নেগেটিভ হওয়ার পর সে কিন্তু 4টা সিলিকন দ্বারা বাইন্ডেড হয়ে গেছে। বাইন্ডেড হওয়ার কারণে সে নড়তেও পারবে না, চড়তেও পারবে না। সে হচ্ছে বাইন্ডেড। আর প্রত্যেকটা অ্যালুমিনিয়াম ঢুকানোর কারণে কয়টা করে হোল ক্রিয়েট হয়েছে? একটা করে। সো প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের মাথায় একটা করে হোল দিয়ে দিলাম। এই হোলগুলোই এখানে মুভেবল। ওকে, এই হোলগুলোকে আমরা বলবো মেজর চার্জ ক্যারিয়ার। এখন বলতে পারো ভাইয়া হোল কেন মুভেবল? হোল কেন মুভ করবে? ইলেকট্রন না মুভ করবে? হ্যাঁ ভাইয়া, ওই যে ইলেকট্রন যে দৌড়া আসবে আর হোল সৃষ্টি হবে।
এটাই বোঝা যায় আসলে এটাকে আমরা ধরে নিই যে হোল মুভ করতেছে, অ্যাকচুয়ালি হোল মুভ করে না, ইলেকট্রন মুভ করে। সো এই হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী, যেখানে মেজর চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল। এবার আমরা এন টাইপ অর্ধপরিবাহীটা আঁকবো। তাহলে এন টাইপের ধারণাটা আশা করি সবাই বুঝতে পারতেছো। এন টাইপের মধ্যে একটা আর্সেনিক মিশাইলা, আর্সেনিক মিশানোর পরে সে ইলেকট্রন দিয়েছে না ইলেকট্রন ছেড়ে দিয়েছে, সরি সে ইলেকট্রন নিয়েছে না ছেড়ে দিয়েছে, বলো তো ভাইয়া। আর্সেনিকের 5টা ইলেকট্রন ছিল, সে 4টা সিলিকনের সাথে মানে ডান বাম উপর নিচ 4টা সিলিকনের সাথে, একটু ব্যায়াম করে হ্যাঁ, ডান বাম উপর নিচ, ডান বাম উপর নিচ, ডান বাম উপর নিচ, সে 4টা সিলিকনের সাথে 4টা বন্ধন গঠন করার পর তার একটি ইলেকট্রন কিন্তু সে ছেড়ে দিয়েছে, যা তুই লাথি খা দাঁড়ে দাঁড়ে গিয়ে। সো সে যে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে ভাইয়া, এই কারণে সে কিন্তু নিজে পজিটিভ হয়ে গেছে, সে নিজে পজিটিভ হয়ে গেছে। এই যে আর্সেনিকটা যে মিশাইছো এখানে সে নিজে পজিটিভ হয়ে গেছে। পজিটিভ হয়ে সে কি মুক্ত আছে না যুক্ত আছে ভাইয়া? পজিটিভ হয়ে সে কিন্তু 4টা সিলিকন দ্বারা যুক্ত আছে। সো এই হচ্ছে সে বাইন্ডেড, পজিটিভ বাইন্ডেড, পজিটিভ বাইন্ডেড। এই বাইন্ডেড চার্জগুলো কিন্তু কখনোই নড়তে পারবে না ভাইয়া। এই যে পজিটিভ বাইন্ডেড, এই জিনিসটা বোঝাটা খুব জরুরি। এই জিনিসটা বুঝতে পারলে তুমি ডায়োডের সব কিছু বুঝে ফেলবা, রেকটিফায়ার টেকটিফায়ার সব বুঝে ফেলবা। সো এটা আগে ভালো করে বুঝে নিই। সো আমি আবারও বলছি, ভালো করে শোনো। যখন আমরা এন টাইপের মধ্যে পঞ্চযোজী মৌল মিশালাম, তখন সে 4টা সিলিকনের সাথে 4টা বন্ধন গঠন করলো, 1 2 3 4 বন্ধন করার পরে তার যে একটা ইলেকট্রন রয়ে গেল সে ফ্রি হয়ে গেল। ফ্রি হওয়ার কারণে এই ইলেকট্রনটা তার থেকে চলে গেল। ইলেকট্রন চলে যাওয়া মানে সে নিজে প্লাস হয়ে যাওয়া, ইলেকট্রন ছেড়ে দিলে পজিটিভ, প্লাস হইল, কিন্তু সে প্লাস হয়ে কি বাইন্ডেড হয়ে গেল না, 4টা সিলিকন দ্বারা সে বাইন্ডেড হয়ে গেল না। এই কারণে এই যে এগুলো হচ্ছে সেই আর্সেনিকগুলা, হ্যাঁ, এই যে গোল গোল প্লাস প্লাস এগুলো আর্সেনিক। আর প্রত্যেকটা আর্সেনিক কয়টা করে ইলেকট্রনের যোগান দিয়েছে? প্রত্যেকটা আর্সেনিক একটি করে ইলেকট্রন ছেড়ে দিয়েছে। সো আমরা এই প্রতিটা আর্সেনিক থেকে একটা করে মাইনাস পাবো। এই মাইনাসগুলো কিন্তু বাইন্ডেড না, কারণ তারা ছোটাছুটি করতে পারে। এই দুইটা জিনিস কি বুঝেছো? এটাকে বলবো আমরা এন টাইপ। প্রত্যেকটা আর্সেনিক থেকে একটি করে ইলেকট্রন আসছে, যেগুলো কিন্তু বাইন্ডেড না, ছোটাছুটি করতে পারে। এই হচ্ছে আমাদের এন টাইপ, যেখানে মেজর চার্জ ক্যারিয়ারকে, মেজর চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, চার্জ ক্যারিয়ার, ক্যারিয়ার বলতে যে বাহক বা যে চলে সেটা হচ্ছে ইলেকট্রন। এখানে কিন্তু প্লাসগুলো চলে না, প্লাসগুলো চলতে পারলে আমরা বলতাম প্লাস, বাট এখানে চলতেছে কারা? ইলেকট্রন, দ্যাটস ওয়াই মেজর চার্জ ক্যারিয়ার ইলেকট্রন। এতটুকুই সবাই ক্লিয়ার? এরপর দুইটাকে মিক্স করে দিলেই কেল্লা খতম, কাহিনী শেষ। বলো এতটুকু কি আমরা ক্লিয়ার সবাই? ওকে, খেয়াল করে দেখো এটা কে বললো। ওকে, আচ্ছা, এতটুকু যদি আমরা ক্লিয়ার হই তাহলে আমরা এখন এই দুইটাকে মিক্স করে পিএন জাংশন ডায়োড বানিয়ে ফেলবো। সো ভাইয়ারা এখন আমরা আর দেরি করব না, এই যে দুইটা জিনিস, এই দুইটা জিনিসকে আমরা মিক্স করে দেব। কিভাবে মিক্স করব ভাইয়া? আমরা এবার তাপ এবং চাপের মাধ্যমে পি টাইপ অর্ধপরিবাহী এবং এন টাইপ অর্ধপরিবাহীকে ধরে এইভাবে লাগায় দিব। সেভাবে তাদেরকে লাগায় দাও, এখানে তাদেরকে জোড়া লাগিয়ে দাও। এই হচ্ছে তাদেরকে আমি জোড়া লাগিয়ে দিলাম। এখন জোড়া লাগানোর পর আসলে ঘটনাটা কি ঘটবে? জোড়া লাগানোর পর এই যে মাইনাসটা এই হোলের মধ্যে ঢুকে যাবে। সো মাইনাস এবং হোল বাতিল হয়ে গেল। এই যে মাইনাসটা এখানে ঢুকে যাবে, হোল বাতিল হয়ে গেল। আচ্ছা, ফার্স্ট অফ এই যে মাইনাস এবং হোল বাতিল হয়ে গেল। ওকে, সো আমাদের এই যে জোড়া লাগানো জোড়া অংশটা, এটাকে বলা হয় জাংশন। জাংশন মানে যেখানে অনেকগুলো জিনিস মিলিত হয়। সো পি এবং এন টাইপকে আমরা যদি মিলিত করে দেই, যেটা সৃষ্টি পাবো ওইটাকে বলবো আমরা, যেখানে জোড়া লাগবে তাকে বলবো আমরা জাংশন। আর এই পুরোটাকে বলা হয় ডায়োড। ডাই মানে দুইটা অর্ধপরিবাহীকে বলবো আমরা ডায়োড। এবার ভাইয়া এখানে কি হবে? অনেকেই ভাবতে পারো ভাইয়া হোলগুলোকে মাইনাসগুলো খেয়ে ফেলবে, মাইনাসগুলো হোলগুলোকে খেয়ে ফেলবে। না, এখানে প্রথমত কিছু কিছু খাবে। কিছু কিছু খাবে বলতে কি ভাইয়া সবগুলোকে খাবে না? না, খাবে না। ভাইয়ারা দেখতে পাচ্ছ এখানে আমরা এই হোলগুলোকেও বাকি রাখছি, এই মাইনাসগুলোকেও বাকি রাখছি। কেন বাকি রাখছি? দেখো এখানে এই যে এই মাইনাসগুলোর হোল এবং এই প্লাসগুলোর মাইনাস একে অপরকে খেয়ে দিয়েছে, তাই না? বাট এগুলোও কি খাবে না? একে অপরকে খাইতে চাবে না? চাইবে, বাট খাইতে পারবে না। কেন পারবে না? এখানে কিছু দূর পর্যন্ত একে অপরকে নিউট্রালাইজ করে দেওয়ার পর, মানে হোল এবং ইলেকট্রন একে অপরকে নিউট্রালাইজ করে দিবে কিছু দূর পর্যন্ত। কিছু দূর পর্যন্ত মনে করো এখানে আরো মাইনাস আছে, এখানে আরো প্লাস আছে। সো মনে করো কিছু দূর পর্যন্ত একে অপরকে নিউট্রালাইজ করে দিল।
এই যে এখানে কিন্তু কারো কিন্তু কিছু নাই, কারো কিন্তু চার্জ বাহক নাই, একে অপরকে নিউট্রালাইজ করে দিছে। নিউট্রালাইজ করে দেওয়ার পর কিছুটা লেয়ার সৃষ্টি হবে। এই যে লেয়ারটা, এই লেয়ারটা হচ্ছে বর্ডার লেয়ার বা ডিপ্লেশন লেয়ার। কি লেয়ার? ডিপ্লেশন লেয়ার। ডিপ্লেশন লেয়ার। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই মাইনাসগুলো এখানে কেন যাচ্ছে না, কেন যাবে না, সেটা আমি ভালো করে এক্সপ্লেন করে দিচ্ছি। ভাইয়া এই মাইনাসটা এখানে যাওয়া শুরু করলো, যাচ্ছে 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 যাচ্ছে, যেতে যেতে পথে দেখা হলো জমের সাথে, যেতে যেতে পথে দেখা হলো জমের সাথে। এই মাইনাসটা যখন আসতেছে, এগুলো কি ভাইয়া, এগুলো এখন কি মাইনাস না? এগুলো কি ছোটোখাটো মাইনাস? এগুলো কিন্তু এক একটা পরমাণু, নেগেটিভ পরমাণু। সো এই যে মাইনাসটা যখনই আসতে চাইবে, এই যে মাইনাসগুলো দ্বারা বিকর্ষিত হয়ে যাবে। বিকর্ষিত হওয়ার কারণে সে এই লেয়ারটা ভেদ করে আর এদিকে চলে আসতে পারবে না। আবার একই কাহিনী হোলের জন্য, এই হোলগুলো যদি এই মাইনাসকে নিউট্রালাইজ করার জন্য এদিকে চলে আসতে চায়, এই যে প্লাসগুলো, বড় বড় প্লাস, এগুলো কিন্তু পরমাণু, বলাই দিছি বাইন্ডেড পরমাণু, এগুলো দ্বারা বিকর্ষিত হয়ে এই যে হোলটা এদিকে এই মাইনাসটাকে নিউট্রালাইজ করতে পারবে না। সো এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে বলা হয় ডিপ্লেশন লেয়ার। অনেকে বলতে পারে, ভাইয়া এই প্লাস মাইনাসকে কেন নিউট্রালাইজ করে না? কারণ আমরা কিন্তু আগেই বলেছি, এই যে গোল গোল প্লাস, গোল গোল মাইনাস, এরা কিন্তু বাইন্ডেড, এরা নড়তেও পারে না, সরতেও পারে না। সো এরা এক অপরকে নিউট্রালাইজ করতে পারে না। তাহলে ভাইয়া এখানে যে লেয়ারটা সৃষ্টি হইলো, মানে যেই লেয়ার পর্যন্ত তারা নিউট্রালাইজেশন করতে পারে, ওই লেয়ারটাকেই আমরা বলবো ডিপ্লেশন লেয়ার। এটা সম্পূর্ণটা হবে না, এটা কিছুটা হবে। জোড়া লাগানোর পর কিছুটা লেয়ার পর্যন্ত একে অপরকে নিউট্রালাইজ করবে। এই কিছুটা লেয়ার পর্যন্ত নিউট্রালাইজ করার পর যে থেমে যাচ্ছে, এই লেয়ারটাকে আমরা বলবো ডিপ্লেশন লেয়ার বা নিঃশেষিত অঞ্চল। ডিপ্লেশন লেয়ার। ওকে ভাইয়া, ডিপ্লেশন লেয়ার। ওকে, নট পূর্ণিমা রাতে, এটা হচ্ছে তোমার একে অপরকে যে নিউট্রালাইজ করতে পারছে না, এটা হচ্ছে আমাদের ডিপ্লেশন লেয়ার। সো এই তোমাদের উপস্থিতি দেখে আমি খুবই হতাশ হয়ে যাচ্ছি ভাইয়ারা। আচ্ছা, যতজন আছো একটু শেয়ার করে দাও আবারও। সো একে অপরকে যতটুকু অঞ্চল পর্যন্ত নিউট্রালাইজ করে দিচ্ছে প্লাস মাইনাস বা হোল এবং মাইনাসগুলো, ওই অঞ্চলটাকে আমরা বলবো ডিপ্লেশন লেয়ার বা নিঃশেষিত অঞ্চল। ডিপ্লেশন লেয়ার, লেয়ার বা নিঃশেষিত অঞ্চল। সো আমি আবার ওইটা এক্সপ্লেন করছি। যখন আমরা একটা পি টাইপ এবং একটা এন টাইপ অর্ধপরিবাহীকে জোড়া লাগিয়ে দিলাম, তখন পি টাইপের মধ্যে থাকা যেই হোলগুলো আছে এবং এন টাইপের মধ্যে থাকা যেই ইলেকট্রনগুলো আছে, একে অপরকে নিউট্রালাইজ করার জন্য ছুটে আসে। নিউট্রালাইজ করে দেওয়া কিছুটা লেয়ার পর্যন্ত একে অপরকে নিউট্রালাইজ করে দিতে পারে। যে লেয়ার পর্যন্ত নিউট্রালাইজেশন চলে, ওই লেয়ারটাকে আমরা বলবো ডিপ্লেশন লেয়ার। এরপর আর নিউট্রালাইজ হয় না। কেন হয় না? কারণ এই মাইনাসটা যখন এদিকে নিউট্রালাইজ করার জন্য আসবে, তখন এই যে বাউন্ডেড বা এই যে আমাদের বদ্ধ যে মাইনাসগুলো, এগুলো দ্বারা বিকশিত হবে। একইভাবে এই হোলগুলো যখন এই মাইনাসগুলোর কাছে আসতে চাইবে, এই বদ্ধ প্লাসগুলো দিয়ে বিকশিত হবে। এই দুই বিকর্ষণের কারণে এই মাইনাস এবং হোল একে অপরের সাথে মিলিত হতে পারবে না। এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে আমরা বলবো ডিপ্লেশন লেয়ার। বাংলাদেশ ইন্ডিয়া, এটা হচ্ছে বর্ডার, ডিপ্লেশন লেয়ার। সো এই হচ্ছে আমাদের পিএন জাংশনের নর্মাল রূপ। একটা পি টাইপ এবং এন টাইপকে তুমি যদি জোড়া লাগিয়ে দাও, তাহলে তারা এইভাবে থাকবে, নর্মালি এইভাবে থাকবে, মানে ডিপ্লেশন লেয়ার সৃষ্টি হয়ে থাকবে। এবার আমরা বলেছিলাম তোমাদের অর্ধপরিবাহী কয় ধরনের, মানে অর্ধপরিবাহী কিন্তু বিভিন্ন ধরনের আছে। সো এটা মনে করো সিলিকন অর্ধপরিবাহী। সিলিকন অর্ধপরিবাহী হলে এই ডিপ্লেশন লেয়ারের যেই বিভব পার্থক্যটা বা বাধাদানকারী যেই বিভবটা, ওই বিভবটা হচ্ছে 1.1 ভোল্ট। আর সরি 1.1 না, 0.7 ভোল্ট, 0.7 ভোল্ট। আর জার্মেনিয়ামের জন্য 0.3 ভোল্ট। এগুলো একটু এটা মুখস্থ রাখতে হবে, মাস্ট। সিলিকনের জন্য, মানে সিলিকন অর্ধপরিবাহী ডায়োডের জন্য আমাদের এই ডিপ্লেশন লেয়ারের বাধাদানকারী ভোল্টেজ হচ্ছে 0.7 ভোল্ট। আর জার্মেনিয়াম অর্ধপরিবাহীর জন্য এই ডিপ্লেশন লেয়ারের বাধাদানকারী ভোল্টেজ হচ্ছে 0.3 ভোল্ট। বলতে পারো এই ভোল্টেজগুলো কিভাবে কাজ করে? এই ভোল্টেজগুলো হচ্ছে, যখন তুমি এখান থেকে ইলেকট্রন এখানে আনতে চাইবা, এটা যদি সিলিকন হয়, অবশ্যই তোমার এখানে 0.7 ভোল্টের চেয়ে বেশি ভোল্টেজ দিতে হবে।
কারণ এই অংশের ভোল্টেজ বা বাধাটা হচ্ছে 0.7 ভোল্ট। এখন এটাকে তোমার যদি অতিক্রম করতেই হয়, এটাকে যদি তোমার অতিক্রম করতে হয়, তোমার অবশ্যই 0.7 ভোল্টের চেয়ে বেশি ভোল্টেজ দিতে হবে, আর জার্মেনিয়ামের হলে 0.3 ভোল্টের চেয়ে বেশি ভোল্টেজ দিতে হবে। সো এগুলো আমাদের গ্রাফ আঁকার মধ্যে কাজে লাগবে। সো আমি স্টুডেন্ট যখন 900 নিচে নেমে যাবে আমি তখন আর পড়াবো না, কারণ অনেক কষ্ট করতেছি, তোমাদের উপস্থিতি শুরুতে অনেক বেশি থাকে, পরে শেষ হয়ে যায়, কারণটা আসলে খুঁজে পাওয়া খুব দায়। ওকে, আমি একটু পানি খেয়ে আসতেছি, জাস্ট 1 মিনিট। রাসেল পানি দে তো। ওকে, সো আমি একটু পানি খেয়ে আসছি। এটা ফার্স্ট আচ্ছা, থ্যাংক ইউ। পানি চলে আসছে, আমি একটু পানি খেয়ে নিই। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার ক্লান্ত বুকে, তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃত্ত বুকে, তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়। কেন যে অসংখ্য যে অন্ধ গানের কলি পাখার ব্লেডের তালে সোজাসুজি কথা বলি। আমি ভাবতে পারিনি আমার বুকের ভেতর ফাটছো আমার শরীর জুড়ে তোমার প্রেমের বিষ। আমি থামতে পারিনি আমার গালে নরম দুঃখ, তোমার গালে নরম দুঃখ, আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ। তোমার গানের সুর আমার পকেট ভরা, সত্যি মিথ্যে রেখে দিলাম তোমার ব্যাগের নীলে। যেন তর্কে বহুদূর, তবু আমায় তুমি আঁকড়ে ধরো আমার ভেতর, বাড়ছো তিলে তিলে। কেন যে অসংখ্য যে অন্ধ গানের কলি পাখার ব্লেডের তালে সোজাসুজি কথা বলি। আমি ভাবতে পারিনি আমার বুকে, আমি ভাবতে পারিনি আমার বুকের ভেতর ফাটছো আমার শরীর জুড়ে তোমার প্রেমের বিষ। আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ, আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ। বাপ রে বাপ, তোমরা তো আজব পাবলিক। মানে তোমার 900 স্টুডেন্ট থেকে 1000 চলে আসছে। আসলে অনেকে বলতে পারো ভাইয়া আপনি যে ক্লাসে গান এগুলো লেম লাগে। হ্যাঁ, এটা লাগতেই পারে, বাট আমার লাগে না। এর কারণ কি জানো? যদি গান দিয়ে তোমাদেরকে 2টা মিনিট বেশি শেখানো যায়, সেটাই কিন্তু আমার উদ্দেশ্য। কারণ আমি এখানে ক্লাস নিচ্ছি তোমাকে শেখানোর উদ্দেশ্যে। এখন একটা গান গাইলে তোমরা যদি 2টা মিনিট বেশি থাকো আর 2টা মিনিট বেশি শিখো, সেটাই কিন্তু আমার অ্যাচিভমেন্ট। আর আমি কিন্তু আমার অ্যাচিভমেন্টটা পালন করেই যাব। সো আমি এখন পানি খাবো, পানি খেয়ে উঠতে উঠতে যদি দেখি 1000 ক্রস করছে, আরেকটা গাইবো। এই যে মোবাইলটা আমি উদ্বুদ্ধ করে রেখে দিলাম, পানি খেয়ে উঠে দেখবো 1000 ক্রস করছে, আরেকটা ফেভারিট গান গাইবো আমার। গলা শেষ।
এবার দেখি 1000 ক্রস করছে কিনা। করলে গান, আর না করলে গান না। আই হায়, পোলাপান তো খুবই খুবই ডেঞ্জারাস। আমি বলছি 1000 ক্রস করলে গান, আবার 999 হয়ে গেছে। আচ্ছা 1000 ক্রস করলে বলছি গান, তাহলে 1000 ক্রস কিন্তু করে নাই, করলে গান গাইতাম। সো চলো শুরু করি আমাদের পড়া। সো আমরা কমে গেছে, কমলে গানটা হবে না। আচ্ছা কমে যাচ্ছে। ডান 1.1 কে কোথায়? আমি তো দেখতেছি 980। 1.1 কে হলে তো গাওয়া যাইতো আরেকটা, সমস্যা নেই। আমরা 1.1 কে না হলে আমি বেঁচে গেলাম, আমার গান গাওয়ার দরকার নাই তাহলে। সো চলো আমরা শুরু করতেছি। 994, 96, 1000 ছিল সিয়াম বলছে। আচ্ছা 1 কে হয়ে গেছে, তোমাদের চেষ্টাকে স্বাগতম। তাহলে গাই। যদি কেড়ে নিতে বলে কবিতায় ঠাসা খাতা, যেন কেড়ে নিতে দেব না। যদি ছেড়ে যেতে বলে সে করে বাঁধা মাটি, যেন আমি ছাড়তে দেব না। আর আমি জানি চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোজ। আর আমি জানি প্রতি রাতে হয় রানী, হারানো শবদের খোঁজ। আরে ভাবেই নরম বালিশে তোমার ওই চোখের নালিশে, বেঁচে থাক রাত পরীদের স্নান, ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান। আরে ভাবেই মুখের চাদরে পরিচিত হাতের আদরে, সুখে থাক রাত পরীদের স্নান, ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান। যদি থেমে যেতে বলে পিয়ানো বাঁশি গিটার, যেন আমি থামতে দেব না। যদি ছেড়ে যেতে বলে শহুরে কত কথা, যেন আমি ছাড়তে দেব না। আর আমি জানি চোরাবালি কতখানি গিলেছে আমারে রোজ। আর আমি জানি প্রতি রাতে হয় রানী, হারানো শবদের খোঁজ। আরে ভাবেই নরম বালিশে তোমার ওই চোখের নালিশে, বেঁচে থাক রাত পরীদের স্নান, ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান। আরে ভাবেই মুখের চাদরে পরিচিত হাতের আদরে, সুখে থাক রাত পরীদের স্নান, ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান। আমাদের থেকে যে যত কিছুই কেড়ে নেক না কেন, আমাদের বেঁচে থাকতে হবে, বেঁচে থাকার প্রত্যয়ে এগিয়ে যেতে হবে। যত কিছুই হারাই না কেন আমাদের সামনের দিকে মুভ করতে হবে, বসে থাকলে চলবে না। আচ্ছা এবার আমরা পিএন জাংশন ডায়োড, এবার যদি তোমরা যাও আর নেক্সট টাইম যদি গান শোনাইছি তাহলে খবর আছে। ওকে রেডি? এবার আমরা পিএন জাংশন ডায়োডের মাধ্যমে ঝোঁক ব্যবস্থা দেখব। ঝোঁক ব্যবস্থা আমরা ফার্স্টে দেখব সম্মুখী ঝোঁক বা ফরওয়ার্ড বায়াস। আচ্ছা জাস্ট বায়াসিংটা একটু শিখো, তারপর আজকে শেষ। বায়াসিংটা শিখে যাও, কারণ নেক্সট ক্লাসে রেকটিফায়ার পড়তে লাগবে। সম্মুখী ঝোঁক, সম্মুখী ঝোঁকটা কি আসলে? আর হ্যাঁ, যারা আমাদের ক্রেজি শর্ট সিলেবাস 2-তে নাই তারা অবশ্যই ভর্তি হয়ে যাওয়া, যদি তোমার শর্ট সিলেবাস বা এইচএসসি পরীক্ষা নিয়ে আশঙ্কা থাকে। ওকে, যারা দ্রুত শেষ করতে চাও, আর দ্রুত শেষ করতে যদি না চাও অবশ্যই আমাদের লাইভের সাথে রেগুলার থাকবা। আমরা লাইভ ক্লাসেও এটা শেষ করানোর চেষ্টা করে যাব রেগুলার ক্লাস নিয়ে। বাট যাদের ইচ্ছা আছে বা যাদের ভয় আছে এইচএসসি পরীক্ষা নিয়ে, তারা শর্ট সিলেবাস 2-তে ইনরোল করে ফেলতে পারো, কারণ ইট ইজ আ বেস্ট কোর্স ফর ইউর শর্ট সিলেবাস। ওকে।
ফরওয়ার্ড বায়াস বা সম্মুখী ঝোঁক। ভাইয়ারা সম্মুখী ঝোঁকটা কি, এটা কিন্তু নেক্সট ক্লাসের জন্য হলেও আমার এখন জানতে হবে। এটা কি, এই যে দেখো আমাদের একটা জাংশন ডায়োড আমরা এঁকে ফেলি, আমরা কিন্তু অলরেডি জাংশন ডায়োড আঁকা শিখছি। এটা যদি হয় পি টাইপ, এটা যদি হয় এন টাইপ, পি টাইপের মধ্যে নেগেটিভ 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 থাকবে বাইন্ডেড, প্রত্যেকটা নেগেটিভ থেকে একটা করে হোল ক্রিয়েট হবে, হোল 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 হোল। আর এন টাইপে পজিটিভগুলো বাইন্ডেড থাকবে, পজিটিভ 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 পজিটিভ, আর প্রত্যেকটা পজিটিভ থেকে একটা করে মাইনাস চার্জ সৃষ্টি হবে, তাই না? মাইনাস 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 মাইনাস, তাই তো? এবার এই যে মাঝখানে যে ফাঁকা অংশটা রাখছি এটা হচ্ছে নিঃশেষিত অঞ্চল বা ডিপ্লেশন লেয়ার। এখানে মাইনাস প্লাস থাকে কিন্তু কোনো ফ্রি বা মুক্ত কিছু থাকে না, মানে মাইনাস চার্জ বাইন্ডেডগুলো থাকে কিন্তু মুক্তগুলো থাকে না। কেন থাকে না? কারণ একে অপরকে নিঃশেষিত করে দেয়। সিলিকনের জন্য এই অঞ্চলের ভোল্টেজ হচ্ছে 0.7 ভোল্ট, পরীক্ষায় আসে। জার্মেনিয়ামের জন্য এই অঞ্চলের ভোল্টেজ হচ্ছে 0.3 ভোল্ট। এবার আমরা এটাকে ব্যাটারির সাথে লাগাবো, যাকে বলা হয় ঝোঁক ব্যবস্থা। এটা হচ্ছে আমাদের পি টাইপ বা কাব্য ভাইয়া, এটা হচ্ছে এন টাইপ বা শুভ ভাইয়া। এবার কাব্য ভাইয়ের পিছন থেকে একটা তার নিলাম, এন টাইপ বা শুভ ভাইয়ের পিছন থেকে একটা তার জয়েন দিলাম, জয়েন দিয়ে কাব্য ভাইয়াকে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে লাগালাম, আর শুভ ভাইয়াকে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে লাগালাম। এই যে আমার যেই ঝোঁক ব্যবস্থাটা ক্রিয়েট হলো বা যেই ব্যবস্থাটা বা সিস্টেমটা ক্রিয়েট হলো, এটাকে আমরা বলবো সম্মুখী ঝোঁক বা ফরওয়ার্ড বায়াস। ভাইয়ারা কষ্ট করে আর 5টা মিনিট থাকো, আমরা ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াসটা শিখে শেষ করে দেবো। আর এই শেখাটা আমাদের নেক্সট ক্লাসের জন্য খুবই জরুরি, কারণ নেক্সট ক্লাস আমাদের রেকটিফায়ার দিয়ে শুরু হবে, আর রেকটিফায়ার জানতে হলে এই বায়াসিংটা জানতে হবে। আবার বলছি, ফরওয়ার্ড বায়াস বা সম্মুখী ঝোঁক কাকে বলে? একটা পিএন জাংশন ডায়োডের পি টাইপের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত, এন টাইপের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত, মানে হিস হিস হুস হুস হলে ওইটাকে বলা হয় ফরওয়ার্ড বা সম্মুখী ঝোঁক। এবার সম্মুখী ঝোঁকে কি ঘটে? তুমি যদি ব্যাটারিটা, আচ্ছা ধরো এটা হচ্ছে একটা সিলিকন ডায়োড, সিলিকন ডায়োডের এই বিভব প্রাচীর ভোল্টেজ কত? 0.7 ভোল্ট। এবার তুমি ব্যাটারি যেটা আনছো ওইখানে 0.6 ভোল্ট দিলা, তাহলে কি বিদ্যুৎ প্রবাহিত হবে? হবে না। কেন হবে না? কারণ এখানে লাগবে, মানে বিভব প্রাচীর অতিক্রম করতে লাগবে মিনিমাম 0.7 ভোল্ট। তুমি দিছো 0.6 ভোল্ট, হবে না, তোমার 0.7-এর চেয়ে বেশি দিতে হবে। সো এখানে আমরা মনে করো 2 ভোল্ট দিলাম, তাহলে কিন্তু হবে, কারণ এখানে বিভব প্রাচীর ভোল্টেজ 0.7 ভোল্ট, দিছো 2 ভোল্ট, তাহলে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হবে। কেন হবে? এই যে প্লাস, এই প্লাস এই হোলগুলোকে বিকর্ষণ করবে এবং এই মাইনাস ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করবে। এটা হচ্ছে সবচেয়ে সহজ কথা। আবার বলছি, এই প্লাস প্লাস হোলগুলোকে বিকর্ষণ করবে আর মাইনাস মাইনাসগুলোকে বিকর্ষণ করবে। এখন এরা কত ইলেকট্রোমোটিভ ফোর্সে বিকর্ষণ করবে? কত ইলেকট্রোমোটিভ ফোর্সে বিকর্ষণ করবে ভাইয়া? এখানে আছে কত? 0.7 ভোল্ট, বাট তুমি দিছো কত? 2 ভোল্ট। তাহলে এখানে আলটিমেটলি কত কাজ করবে? 0.7 ভোল্ট হচ্ছে বাধা, আর 2 ভোল্ট কি ভাইয়া দিচ্ছ, তাহলে 0.7 ভোল্ট কি হেরে যাবে না? কারণ 2 হচ্ছে 0.7-এর চেয়ে বেশি, সো এটা ম্যাথের জন্য লাগবে। এখানে আলটিমেটলি কাজ করবে 2 - 0.7 বা 1.3 ভোল্ট। এখানে লব্ধি যেই ইলেকট্রোমোটিভ ফোর্সটা কাজ করবে ওইটা হচ্ছে 1.3 ভোল্ট। সো এখানে 1.3 ভোল্টের কারণে এই হোলগুলো এদিকে চলে যাবে, মানে এই বিভব প্রাচীর ভোল্টেজটা নাই হয়ে যাবে, মাইনাসগুলো চলে আসবে। সো এখানে কি ভাইয়া? একটা বিশাল পরিমাণ ইলেকট্রিসিটি প্রবাহিত হবে, কারণ হোলও যাচ্ছে আবার ইলেকট্রন আসতেছে, ইলেকট্রনগুলো পজিটিভ প্রান্তে চলে আসবে, হোলগুলো আস্তে করে নেগেটিভ প্রান্তে ঢুকে যাবে। সো এখানে একটা বিশাল পরিমাণ ইলেকট্রিসিটি ক্রিয়েট হচ্ছে। সো এই বিশাল পরিমাণ ইলেকট্রিসিটি যেই ঝোঁকের মাধ্যমে আমরা পাচ্ছি ডায়োডের মধ্যে দিয়ে, ওইটাকে বলবো আমরা সম্মুখী ঝোঁক। এখানে যে ইলেকট্রিসিটিটা ক্রিয়েট হয় ওইটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার লেভেলে, মিলি অ্যাম্পিয়ার লেভেলে। অনেকে বলতে পারো ভাই মিলি অ্যাম্পিয়ার কিভাবে বিশাল হইলো? বিমুখী ঝোঁকটা বুঝতে পারলে তুমি বুঝবা যে মিলি অ্যাম্পিয়ার আসলে অনেক বিশাল জিনিস। সো আমি চলো এটাকে একটু সারমর্ম টেনে দিই। সারমর্মটা হচ্ছে, যখন আমরা একটা পিএন জাংশন ডায়োডের পি এর সাথে পি টাইপের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত, এন টাইপের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত লাগাইলাম, তখন আমার কি হয়? এই যে পজিটিভ প্রান্ত দ্বারা হোলগুলো বিকশিত হয় এবং নেগেটিভ প্রান্ত দ্বারা ইলেকট্রনগুলো বিকশিত হয়। সো এখানে ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফটা বা তড়িৎচালক শক্তিটা অবশ্যই বিভব প্রাচীর ভোল্টেজের চেয়ে বেশি হতে হয়, নাইলে কিন্তু ইলেকট্রিসিটি ক্রিয়েট হবে না। যার ফলে আমার এখানে হোলগুলো ব্যাটারির নেগেটিভ প্রান্তে চলে যায় এবং ইলেকট্রনগুলো ব্যাটারির পজিটিভ প্রান্তে চলে আসে। সো এখানে একটা হিউজ পরিমাণ ইলেকট্রিসিটি সৃষ্টি হয়। তার মানে পিএন জাংশন ডায়োডের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি বা তড়িৎ প্রবাহ চলা শুরু হলো।
সেই ব্যবস্থাটাকে বলবো আমরা সম্মুখী ঝোঁক। এবার চলে আসি আমরা বিমুখী ঝোঁক। সম্মুখী ঝোঁকটা খুবই সহজ, বিমুখী ঝোঁকের বেলায় আমাদের খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার একটা জানতে হবে। আর এই বিমুখী ঝোঁকটা আছে বলেই আমরা রেকটিফায়ার বা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস তৈরি করতে পারি। বিমুখী ঝোঁকটা কিভাবে সৃষ্টি হবে ভাইয়া? এই হচ্ছে আমাদের একটা জাংশন ডায়োড, আমরা এঁকে ফেলি আবারও, মাইনাস মাইনাস মাইনাস, এগুলো কিন্তু কিসের মাইনাস? এগুলো কিন্তু বাইন্ডেড মাইনাস, এটা হচ্ছে বাইন্ডেড প্লাস। এখানে আমার কি আছে? প্রত্যেকটা মাইনাস থেকে একটা করে হোল আছে। আমি তাড়াতাড়ি লেখার জন্য 2টা করে মাইনাস দিচ্ছি, এখানে 2টা করে প্লাস দিচ্ছি, প্লাস প্লাস। কুমিল্লা সেশনে আসতেছি, সবার সাথে দেখা হবে। আর যাদের যাদের এইচএসসি শর্ট সিলেবাস নিয়ে খুবই কনফিউজড আছো, তারা দেরি না করে এক্ষুনি তাদেরকে আমার একটা সাজেশন থাকবে, যাদের সামর্থ্য আছে, সামর্থ্য না থাকলে আমাদের হেল্পলাইনে বলবা। যাদের সামর্থ্য আছে দ্রুত যদি শর্ট সিলেবাসটা কমপ্লিট করে ফেলতে চাও, আর শর্ট সিলেবাস সম্পর্কে আমরা যদি ভালো একটা মানে একদম দ্রুত প্রিপারেশন কমপ্লিট করে ফেলতে চাই, তাহলে অবশ্যই আমাদের শর্ট সিলেবাস 2টা এনরোল করো। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো যাদের ভয় আছে এইচএসসি নিয়ে, কারণ এখানে আমরা ফার্স্টে ক্লাস করাইছি, সিকিউ সলভ করাইছি, এরপর হচ্ছে তোমাদের রেগুলার প্রাইভেট গ্রুপে আমরা প্রাইভেট কেয়ারও নিচ্ছি। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট শর্ট সিলেবাস 2। সো যাদের ভয় আছে তারা অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্কে গিয়ে এটাতে এনরোল করবে। আর যারা যাচ্ছ আমাদের সাথে শেষ করতে, তারাও শেষ করতে পারবে, আমরা প্রতি সপ্তাহে রেগুলার এভাবে ক্লাস নিব, সমস্যা নেই। ওকে, বাট যাদের টাইম ম্যাচ খায় না বা যাদের ভয় আছে এক্সট্রা যে না আমার তাড়াতাড়ি শেষ করা দরকার, তারা অবশ্যই শর্ট সিলেবাস 2তে এনরোল করো এখনই। সেইটাকে আমরা এখন রিভার্স বায়াস বা বিমুখী ঝোঁকে লাগাবো। রিভার্স বায়াস ভাই এইটা বুঝে তারপর তোমরা চলে যাও, আমার কোনো সমস্যা নেই। বিমুখী ঝোঁক, সম্মুখী ঝোঁকটা খুব ইজি, বিমুখী ঝোঁকটা একটু ভালো করে বোঝানো। এটা হচ্ছে ব্যাটারি পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ, তাই না? পি টাইপের মধ্যে হোল থাকে, এই যে হোলগুলো ফ্রি হোল, আর এন টাইপের মধ্যে মাইনাসগুলো থাকে, এই যে মাইনাসগুলো। হ্যাঁ, এবার আমরা পি টাইপের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত লাগাবো। কি প্রান্ত ভাইয়া? নেগেটিভ প্রান্ত। আর এন টাইপের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত, মানে একটার সাথে তার উল্টোটা লাগাবো। পি টাইপের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত, এন টাইপের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত। তাহলে কি ঘটবে ভাইয়া? এই যে প্লাস আছে, এই মাইনাসগুলোকে আকর্ষণ করে এদিকে নিয়ে আসবে। সো এখানে মাইনাসগুলো চলে যাবে, চলে গেল চলে গেল চলে গেল। এই যে হোলগুলো আছে, এই হোলগুলোতে এখান থেকে ইলেকট্রন যাবে, যে হোলগুলোকে নিষ্ক্রিয় করে দিবে। হোল চলে গেল, হোল চলে গেল, হোল চলে গেল। ভাইয়ারা দেখো তো এখানে কি সম্পূর্ণ বর্তনী ফ্লো হয়েছে না আধা আধা ফ্লো হয়েছে? অফকোর্স এখানে আধা আধা ফ্লো হয়েছে। দেখো আগের বার সম্পূর্ণ বর্তনী ফ্লো হয়েছিল, চার্জগুলো এই প্রান্ত থেকে এই প্রান্তে আসছিল, বাট এবার এই প্রান্তের চার্জ এই প্রান্তে আসছে, এই প্রান্তের চার্জ এই প্রান্তে আসছে। মানে এখানে হোলগুলো এখানে ইলেকট্রন থেকে ইলেকট্রন দ্বারা নিউট্রালাইজ হয়েছে, আর এখানে মাইনাসগুলো এখানে চলে আসছে। মানে এখন কিন্তু সম্পূর্ণ বর্তনী তারা ঘুরে নাই, সেইখানে সামান্য ঘুরে পুরোটা আবার কি হয়ে গেছে দেখো তো, পুরোটা থেকে চার্জ নাই হয়ে গেছে। এখানে এই যে পুরোটা থেকে যে চার্জ নাই হয়ে গেল, এখন এখানে কি কোনো ক্যারিয়ার চার্জ আছে বা বাহক চার্জ আছে? এখানে কিন্তু কোনো বাহক চার্জ থাকলো না, বাহক চার্জ শূন্য হয়ে গেল। আর বাহক চার্জ শূন্য মানে এখানে আর তড়িৎ প্রবাহিত হবে না, এটা পুরোটাই এখন ডিপ্লেশন লেয়ার হয়ে গেছে। বুঝতে পারছো ভাইয়া? যদি তড়িৎ প্রবাহিত না হয় তাহলে শুরুতে যতটুকু প্রবাহিত হয়েছিল ওইটাকে বলে মাইক্রো অ্যাম্পিয়ার লেভেলের তড়িৎ। শুরুতে যে হালকা পরিমাণ, মানে এই যে ওটাও টেনে নিছে, ওটাও টেনে নিছে, হালকা পরিমাণ যে ইলেকট্রিসিটি ক্রিয়েট হয়েছে এর জন্য ওইটা হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার লেভেলের ইলেকট্রিসিটি। সো এই যে ফরওয়ার্ড বায়াসে মাইক্রো অ্যাম্পিয়ার মানে রিভার্স বায়াসে ছিল মিলি অ্যাম্পিয়ার, আর রিভার্স বায়াসে মাইক্রো অ্যাম্পিয়ার লেভেলের তড়িৎ সৃষ্টি হবে। মাইক্রো অ্যাম্পিয়ার মানে রিভার্স বায়াসের চেয়েও 1000 গুণ কম, 1000 গুণ কম তড়িৎ সৃষ্টি হবে। বুঝতে পারছো? আমি আবার বলছি, এই মাইনাসগুলোকে প্লাস আকর্ষণ করে নিয়ে নিল, আর এই হোলগুলোকে এই মাইনাস থেকে ইলেকট্রন এসে পরিপূর্ণ করে ফেললো। সো এখানে কিন্তু সম্পূর্ণ বর্তনীর চার্জগুলো ঘুরেনি। সো এখানে মাইক্রো এম্পিয়ার বা সামান্য পরিমাণে, শুরুতে সামান্য পরিমাণে বিদ্যুৎ সৃষ্টি হবে, অস্বীকার করার কোনো জো নাই, কিন্তু সামান্য পরিমাণ হয়ে যাওয়ার পর এই পুরোটাই ডিপ্লেশন লেয়ার হয়ে গেছে। এবার এখান থেকেও চার্জ আসতে পারবে না, এখান থেকেও চার্জ আসতে পারবে না, সো স্টপ হয়ে গেল। সো কোনো বর্তনীতে তুমি যদি স্টপ করতে চাও তাহলে ওইটাকে খালি রিভার্স বায়াসে লাগাই দিবা। কাকে রিভার্স বায়াসে লাগাবা? ডায়োডকে। একটা ডায়োডকে কোনো একটা বর্তনীতে আমরা যদি রিভার্স বায়াসে লাগাই দিই, ওইখানে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, কারণ রিভার্স বায়াসে লাগাইলে যে এটা মানে পি এর সাথে এন টাইপ, এন এর সাথে পি টাইপ লাগাইলে এটা হয়ে যাবে ডিপ্লেশন লেয়ার পুরোটা। এটা কি বুঝতে পারছো ভাইয়ারা? এটা কি বুঝতে পেরেছো? ওকে, সেই হচ্ছে আমাদের রিভার্স বায়াস। আর আজকে এই পর্যন্ত থাকবো। ওকে,
আর্থকোয়াক হয়েছে নাকি? আর্থকোয়াক হয়েছে সিরিয়াসলি? আচ্ছা, আমরা যদি এই রিভার্স বায়াস পর্যন্ত বুঝতে পারি তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই শেষ। কালকে এই ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াসের গ্রাফ এঁকে আমরা রেকটিফায়ার চলে যাব। রেকটিফায়ারের পর আমরা এমপ্লিফায়ার পড়ব, এমপ্লিফায়ার পরে আমরা ট্রানজিস্টর পড়ব। ট্রানজিস্টর জানলে আমাদের সেমিকন্ডাক্টর শেষ হয়ে যাবে। কারণ নাম্বার সিস্টেমটা আমরা পড়াবো না আইসিটির, ওই যে ডিজিটাল বা ওই যে কি হেক্সাডেসিমেল, ডেসিমেল, এগুলো আমরা পড়াবো না। আমরা ওই ট্রানজিস্টর পর্যন্ত পড়াবো, ট্রানজিস্টরের বিভিন্ন কানেকশন পড়াবো, ওইটা আইসিটিতে পড়ে নেবা। বাট ভূমিকম্প হয়েছে কিনা সেটা একটু আমাকে জানাও, যেটা নিয়ে খুবই ভয় আসছি। আচ্ছা ঠিক আছে, সো আজকের ক্লাসটি ভাইয়ারা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর নেক্সট ক্লাসে আমি সর্বোচ্চ উপস্থিতি চাই। আর হ্যাঁ, কুমিল্লা সেশনে দেখা হচ্ছে। আর একটা কথা, যাদের অবশ্যই এইচএসসি 21 নিয়ে ভয়ে আছো তারা দেরি না করে আমাদের শর্ট সিলেবাস 2 কোর্সটি এনরোল করতে পারো। আর হ্যাঁ, আমরা অবশ্যই এখানে যাদের সমস্যা তারা যদি তাদের সমস্যা প্রমাণ সহ খুলে বলতে পারে, আমরা তাদেরকে ফি কমিয়ে দিই। সো ফি নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমরা যতটুকু পরিশ্রম করেছি সেই অনুসারে এই ফিটা আসলে কিছুই না। সবগুলো তোমাকে একদম রেডি করে দেওয়া হয়েছে খুব সুন্দর করে। সো ভাইরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।